আমি দেখতে পাচ্ছি অনেক ধরেরই মধ্যে জয়েন করেছে, পৃথা বণিক জয়েন করেছেন। আপনারা কেমন আছেন? আনমিউট করে কথা বলতে হবে। যাই হোক, আমি আজিমুর রশিদ কনক, আপনাদের সাথে আবার আজকে দেখা হচ্ছে। আমরা আইএলটিএস এর টিপস এন্ড ট্রিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। চেষ্টা করব যতটুকু সহজভাবে জিনিসগুলো বুঝিয়ে দেওয়া যায়। কারণ আইএলটিএস নিয়ে কথা বলতে গেলে অনেক সময় এত জটিল ভাবে জিনিসগুলো উপস্থাপন করা হয়, যার কারণে শিক্ষার্থী যারা আইএলটিএস দিতে চায় তারা আসলে কমফোর্ট জোনে চলে যাওয়ার চাইতে ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে চলে যায় এবং ভয় পেতে শুরু করে। তো আজকে আমি আইএলটিএস এ ভালো করার বিষয়ে কিছু বিষয় নিয়ে কথা বলবো। একটু সহজ করে একটু বিস্তারিত কথা বলবো। আজ কিছু স্লাইড থাকবে, অলরেডি আপনাদের মধ্যে একটা ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে, একটা ডক ফাইল। আমি জানি না আপনারা পেয়েছেন কিনা, পেয়ে যাওয়ার কথা 3:30 থেকে 4টার মধ্যে এটা পাঠিয়ে দেওয়া হয়েছে। আর না পেয়ে থাকলেও আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে পাঠিয়ে দিব। এবং যে দুজন আছেন তারা যেহেতু সময় অনুযায়ী জয়েন করেছেন, আমরা মনে হয় আমাদের সময় অনুযায়ী কথাবার্তা শুরু করে দেওয়া দরকার। সেক্ষেত্রে আমরা সরাসরি আমাদের প্রেজেন্টেশনে চলে যাব। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ প্রশ্ন করবেন, কারণ প্রশ্ন না করলে আসলে আপনি নিজের কাছে নিজে স্পষ্ট হতে পারবেন না যে আপনি কোনটা বুঝতে পেরেছেন বা বুঝতে পারেননি। কারণ আইইএলটিএস কোনো গতানুগতিক ধরনের পরীক্ষা না, যেটা আমরা সাধারণত আমাদের দেশে দিয়ে থাকি। এইটা একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, যেটা দিয়ে আপনি ইংরেজি জানেন কিনা সেটা যাচাই করা হয় না। আপনি যতটুকু ইংরেজি জানেন সেই ইংরেজিটা আপনি আপনার ব্যক্তিগত জীবনে বা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, যেটাকে বলি আমরা প্র্যাকটিক্যাল লাইফে, প্রপারলি ব্যবহার করতে পারেন কিনা সেইটা যাচাই করা হয়। দ্যাট মিনস ইফ ইউ আর এলিজিবল অর ইফ ইউ আর এবল টু ইউজ ইংলিশ ইন ইউর ডে টু ডে কমিউনিকেশন, ইদার ইট ইজ রিটেন অর ভার্বাল, হোয়াট এভার ইট ইজ। সো ওটাই জাজ করা হয় এই এক্সামে। দিস ইজ নট অ্যান এক্সাম, ইজ এ টেস্ট। সো আমরা চলে যাচ্ছি আমাদের সেশনে সরাসরি। আপনারা যখন আমাদের এই সেশনটা জয়েন করেছেন, তখনই দেখেছেন এই সেশনটার নাম আইএলটিএস টিপস এন্ড ট্রিক্স। দ্যাট মিনস আপনি আইএলটিএস পরীক্ষায় ভালো করতে হলে কি টিপস এবং ট্রিক্স ব্যবহার করতে পারেন, ইউটিলাইজ করতে পারেন, সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তবে বলে রাখা ভালো, আইএলটিএস এর পরীক্ষার এই টিপস এন্ড ট্রিক্স গুলো আমার তখনই কাজে লাগবে যখন আমার ইংরেজির বেসিকটা বেশ ভালো হবে। এটা নিয়েও আমরা এখানে কথা বলবো। তো প্রথমেই চলে আসি আইএলটিএস কি, কেন পরীক্ষা দিতে হবে, কেন আমাদের আইএলটিএস এর প্রয়োজন। প্রথমেই বলে নিই যে আইএলটিএস এর যে পূর্ণ রূপ ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, দ্যাট মিনস আপনার ইংরেজি ভাষার দক্ষতা যাচাই করার একটা টেস্ট। যাচাই করা হয় আপনি ঠিকমতো ইংরেজি লিখতে পারেন কিনা, আপনি ঠিকমতো ইংরেজি কথা বলতে পারেন কিনা, কারোর সাথে কমিউনিকেট করতে পারেন কিনা, আপনি ইংরেজি শুনে বুঝতে পারেন কিনা বা ইংরেজি পড়ে বুঝতে পারেন কিনা। এই 4টা মডিউলের উপর আপনার টেস্ট করা হয়, কারণ যে কোনো ভাষার ক্ষেত্রে আমরা এই 4টা মাধ্যমেই আমাদের ব্যবহার করতে হয়। তো আহ, পৃথিবীর প্রায় সব দেশেই এই ভাষার যে পরীক্ষা, এই পরীক্ষার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট একসেপ্ট করা হয়ে থাকে। ধরে নেওয়া হয় 9,000-এর উপরে অর্গানাইজেশন আছে যারা এই সার্টিফিকেটটাকে ভ্যালিউ দিয়ে থাকে। এখনকার দিনে আরো অনেক পাশাপাশি ছোট ছোট কিছু পরীক্ষা বের হয়েছে, এক্সাম বের হয়েছে বা টেস্ট বের হয়েছে, যেগুলো আইএলটিএস এর অনেকে বলার চেষ্টা করে যে আইএলটিএস এর একটা রিপ্লেসমেন্ট, বাট আইএলটিএস এর রিপ্লেসমেন্ট কোনো কিছুই না। আইএলটিএস ইজ আইএলটিএস। আইএলটিএস এর দুটো ফরম্যাটের পরীক্ষা হয়ে থাকে। সাধারণত ইংরেজি ভাষা শুধুমাত্র যে শিক্ষার্থীদের জন্য প্রয়োজন এরকম না, যারা বিভিন্ন দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে চায় বা পড়াশোনার পাশাপাশি কাজ করতে চায়, অথবা শুধু কাজ করার জন্যই যেতে চায় ওয়ার্কিং ভিসাতে, তাদের জন্য আইএলটিএস খুবই জরুরি। কারণ আমি যদি কোথাও যেতে চাই, আমাকে প্রমাণ করতে হবে যে আমি এমন একটা ভাষা জানি যেই ভাষাটা সারা বিশ্বের সব জায়গায় সমানভাবে সমাদৃত এবং একসেপ্টেড বা গ্রহণযোগ্য। আমি যদি ইংরেজি ভাষা জানি তাহলে আমি বিশ্বের মোটামুটি সব দেশেই যেতে পারবো। আমাদের দেশে যেমন বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায় কমিউনিকেশন করা যায়, পৃথিবীর অন্যান্য দেশগুলোতেও এই কাজটা করা যায়। আপনি ইংরেজি জানলে বিশ্বের অনেক দেশেই যেতে পারবেন এবং ওসব জায়গায় কথা বলতে পারবেন, কমিউনিকেট করতে পারবেন। আপনি সেই দেশে যে কমিউনিকেট করার যোগ্যতা রাখেন কিনা, বা আপনি সেই দেশে গিয়ে পড়াশোনা করার মতো যোগ্যতা রাখেন কিনা, আপনার ইংরেজি লেকচার শুনে বুঝতে পারার যোগ্যতা আছে কিনা, সেগুলো যাচাই করার জন্য দুটো টেস্ট নেওয়া হয়ে থাকে। একটি হচ্ছে আইএলটিএস একাডেমিক, আর একটি হচ্ছে আইএলটিএস জেনারেল ট্রেনিং। যারা বিদেশে গিয়ে থাকতে চান, মাইগ্রেট করতে চান, অথবা বিদেশে গিয়ে কাজ করতে চান স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে, তাদের জন্য আইএলটিএস জেনারেল ট্রেনিং। এবং যারা পড়াশোনা করতে চান স্বাভাবিকভাবে, তাদের জন্য আইএলটিএস একাডেমিক ট্রেনিং।
তো আমি শুরুতেই বলেছি আইএলটিএস এর গুরুত্ব অপরিসীম। আপনি যেখানেই যেতে চান বিদেশে, আপনার দেশ ছেড়ে যেতে হলে আপনাকে আইএলটিএস এর একটা সার্টিফিকেট ডেফিনেটলি থাকতে হবে, এবং সেই সার্টিফিকেটে অবশ্যই একটা ভালো স্কোর থাকতে হবে আপনার। এছাড়া আপনি যদি দেশ ছেড়ে যেতে নাও চান, আইএলটিএস এর একটা পরীক্ষা দিয়ে আপনি আপনার নিজের ইংরেজি দক্ষতাকে যাচাই করতে পারেন, এবং আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার সময় আপনি আপনার নিজের ইংরেজি দক্ষতাটাকে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। ইংরেজি আমাদের সব ক্ষেত্রেই লাগে, সব সময় লাগে। গতকালকে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, একজন ফ্রিল্যান্সার পোস্ট দিয়েছেন। উনি ইংরেজিতে ভালো না, উনি একজন লোক খুঁজছেন যিনি তার হয়ে বায়ারদের সাথে কমিউনিকেট করবেন 24/7, তাকে ব্যাকআপ দেওয়া লাগবে, এটা ভালো অ্যামাউন্ট দিবেন। বাট এই ফ্রিল্যান্সারটা কিন্তু একটা ভুল পদক্ষেপ নিয়েছে। উনি কিন্তু নিজেই পদক্ষেপ নিতে পারতেন নিজের ইংরেজি ডেভেলপ করার জন্য। আপনিও নিশ্চয়ই চাইবেন না, যদি আপনি ফ্রিল্যান্সার হন বা অন্য কোনো কাজে থাকেন, যে আপনার কমিউনিকেট করার জন্য আরেকজনকে হায়ার করে নিয়ে আসতে হচ্ছে। লাইক মাঝে মাঝে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখি, অনেক দেশ, বিশেষ করে পাকিস্তানে দেখতে পাই আমরা এটা। আমাদের বাংলাদেশে একজন দুজন আছেন যারা হচ্ছে বিভিন্ন প্রেস কনফারেন্সে এসে পোস্ট পোস্ট ম্যাচ যে প্রেস কনফারেন্স গুলো হয়, সেখানে তারা বাংলায় বলে দেয়, তাদের হয়ে দোভাষী হয়ে আরেকজন কাজ করে দেয়। পাকিস্তানের প্লেয়ারদের মধ্যে এটা বেশি দেখা যায়। আমরা নিশ্চয়ই কেউ চাইবো না এরকম হতে। এইবার আসি আলসের কি কি মডিউল, সেটা আমি অলরেডি বলেছি। আলসের 4টা মডিউলে হয়। আপনার, আপনি শুনে কতটুকু বুঝতে পারেন সেই দক্ষতা যাচাই করার জন্য লিসনিং মডিউল, আপনি পড়ে কতটুকু বুঝতে পারেন এবং সেই অনুযায়ী প্রশ্নের উত্তর দিতে পারেন সেটা যাচাই করার জন্য রিডিং মডিউল, আপনি লিখতে পারেন কিনা, আপনার রিটেন কমিউনিকেশনের লেভেলটা কতটুকু সেটা যাচাই করার জন্য রাইটিং মডিউল, এবং আপনি যে ভার্বালি কমিউনিকেশনের ফার্স্ট এন্ড সবচেয়ে সবচেয়ে বেসিক যে ব্যাপারটা, মুখে ভার্বাল কমিউনিকেশন, কথাবার্তা, এই কথাবার্তায় আপনি কতটুকু ব্যবহার করতে পারেন ইংরেজির দক্ষতার সাথে, সেটা যাচাই করার জন্য স্পিকিং মডিউলে পরীক্ষা হয়ে থাকে। সো এই 4টা মডিউলের টেস্টটা নেওয়া হয়। আলসের স্কোর সম্বন্ধে যদি কথা বলি, এটা আমরা অনলাইনে গেলেই পেয়ে যাবো, বাট তারপরে একটু বলে নেই। আলসের 1 থেকে 9 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে ব্যান্ড স্কোর দেওয়া হয়ে থাকে, আলসের স্কোর দেওয়া হয়ে থাকে। এই স্কোরটার মধ্যে বিভিন্ন স্কোরের একটা মিনিং আছে। যেমন আপনি যদি কোনো কারণে আইএলটিএস 1 পান, তাহলে ধরে নেওয়া হবে নন ইউজার, দ্যাট মিন্স ইউ আর নট এলিজিবল টু ইউজ ইংলিশ ইন এনি সর্ট অফ ওয়ে। আপনি কোনোভাবেই ইংরেজি ব্যবহার করার মতো মানুষ না, আপনি পারবেন না, আপনার সেই দক্ষতা নাই। আবার আপনি যদি 9 পেয়ে যান, তাহলে ইউ আর অ্যান এক্সপার্ট ইউজার, দ্যাট মিন্স আপনি যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতিতে, সেটা হোক কথা বলার ক্ষেত্রে, সেটা হোক লেখার ক্ষেত্রে, সেটা করে বোঝার ক্ষেত্রে বা শোনার ক্ষেত্রে, সব ক্ষেত্রে ইউ আর অ্যান এক্সপার্ট। আপনার ইংরেজি ভাষা ব্যবহারের দক্ষতা নিয়ে সন্দেহের কোনো অবকাশ থাকবে না। সো এরপরে ক্রনোলজি 8, 7, 6 এভাবে করে আস্তে আস্তে কমতে থাকে মডিউলের। আমার কি বলে, স্কোর গুলো কমতে থাকে, পাশাপাশি আমার দক্ষতার লেভেলটাও কমতে থাকে। ভেরি গুড ইউজার থেকে গুড ইউজারে নেমে আসবে, কম্পিটেন্ট ইউজার থেকে মডারেট ইউজারে নেমে আসবে, সেখান থেকে লিমিটেড ইউজারে নেমে আসবে। আস্তে আস্তে এই রেজাল্টের স্কোরের সাথে সাথে আমার যে দক্ষতার মাত্রাটাও, মানটাও নেমে আসে আস্তে আস্তে। আমরা শুরু করি আলস রাইটিং দিয়ে। আলস রাইটিংটা অনেকের কাছে কঠিন মনে হয় আমাদের দেশে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের দুটো জিনিসের ঝামেলা থাকে। একটা হচ্ছে আমাদের ভোকাব স্টক কম, আমরা ইংরেজি যেহেতু পড়ি না, আমাদের বই পড়ার অভ্যাস নাই। বই পড়ার অভ্যাস না থাকলে আপনার মধ্যে শব্দ ঢুকবে না, আপনি ফুলের বাগানে না গেলে ফুল পিক করতে পারবেন না। তো ইংরেজি ভাষা ব্যবহারের জন্য আমাদের যে শব্দ প্রয়োজন, শব্দ ভান্ডার প্রয়োজন, লেক্সিক্যাল রিসোর্সেস প্রয়োজন, সেগুলো জানার জন্য আপনাকে পড়তে হবে। সেই ডাইনোসরের আমলের যে পদ্ধতি ছিল, আমরা শব্দ মুখস্থ করতাম, শব্দের অর্থ বাংলায় মুখস্থ করতাম, তারপর বাক্য রচনা করার চেষ্টা করতাম। সেই পদ্ধতি দিয়ে আমরা আসলে 2024 সালে এসে কাজ করতে পারবো না। যুগের সাথে তাল মিলিয়ে আমাকে আপডেট হইতে হবে। আমরা পড়াশোনা করছি ইংরেজিতে, টেস্টটা ইংরেজিতে, যাচাই করা হচ্ছে ইংরেজির দক্ষতা। এখানে বাংলার কাজটা কোথায়? অনেকে বলার চেষ্টা করে বাংলায় পড়বো, বাংলায় দেখবো, বাংলায় জানবো। হ্যাঁ, একটা পর্যায় পর্যন্ত বাংলা ঠিক আছে, বাট আমি যখন ভোক্যাব স্টক করছি, আমার ভেতরে যখন আমি শব্দ ভান্ডার তৈরি করছি, তখন আমাকে একটা শব্দের ইংরেজি সিনোনিম জানতে হবে, ইংরেজি অ্যান্টোনিম জানতে হবে। সেই শব্দটার ব্যবহার জানার পাশাপাশি সেই শব্দের সিনোনিমের ব্যবহারটা কিভাবে হতে পারে, সেই শব্দের অ্যান্টোনিম কিভাবে ব্যবহার হতে পারে, আমাকে জানতে হবে। এখন আমি যেহেতু বাংলা মিনিং জেনে বসে থাকি, তাহলে পরীক্ষার হলে গিয়ে আমি চিন্তা করবো এই বাংলার ইংরেজি কি, ওই বাংলার ইংরেজি কি। আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম ইন দ্য এক্সাম হল। ট্রাস্ট মি। ছোটবেলায় একটা একটা মেথড ছিল ইংরেজি শেখানোর, GTM মেথড বলে এটাকে, গ্রামার ট্রান্সলেশন মেথড, যেখানে গ্রামার জেনে ট্রান্সলেট করে করে আমরা লিখতাম ইংরেজি বা বলতাম। এখন ওই সেশন, ওই সিস্টেম চলবেই না। আপনি আলস পরীক্ষার মধ্যে যে সীমিত সময়ের মধ্যে অনেকগুলা কাজ করতে হয়, ধরেন স্পিকিং, আপনি কথা বলছেন, এক্সাম্পলের জন্য বলছি, কথা বলার সময় আপনি কি মনে মনে বাংলায় চিন্তা, আপনাকে প্রশ্ন করলাম আমি যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য কারেন্ট সিচুয়েশন ইন বাংলাদেশ। আপনি কি এবার বাংলায় 3 মিনিট চিন্তা করবেন, তারপর 3 মিনিট পর এক লাইন করে ট্রান্সফার করে আমাকে বলবেন? নো ওয়ে, ইউ ডোন্ট হ্যাভ মাচ টাইম। ইউ হ্যাভ টু
speak or write spontaneously. You have to think in English and write spontaneously in English. Simple. Whatever we think, we have to represent via speaking or writing. এখানে বাংলায় চিন্তা করার সুযোগ নাই। সো বাংলায় চিন্তা করার যেহেতু সুযোগ নাই, আমি কেন বাংলা শব্দের অর্থ শিখতে যাব? আমার দায়িত্ব ইংরেজি শব্দের সিনোনিম গুলো শেখা, অ্যান্টোনিম গুলো শেখা। সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার কিভাবে করতে হয়, কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, দ্যাটস ইট, ডান। এবং সেন্টেন্স তৈরি করতে গেলে আসলে গ্রামারের কাজ। আমরা গ্রামার করতে পারি না, গ্রামার শিখি না, গ্রামার নিয়ে প্রপারলি প্র্যাকটিস করি না। এই বড় কারণটাতে আমাদের ইংরেজি লিখতে সমস্যা হয়, বলতে সমস্যা হয়। অনেকে বলার চেষ্টা করে যে গ্রামার অনেক বেশি লাগে না। প্লিজ, গ্রামার ইজ দ্য বেস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইফ ইউ ওয়ান্ট টু ইউজ দ্যাট ইফেক্টিভলি অ্যান্ড ফর্মালি। মাথা রাখতে হবে। সো রাইটিং টাস্ক নিয়ে কথা বলছিলাম। রাইটিং এর দুটো টাস্কের উপর আমাদের আনসার করতে হয়, টাস্ক 1 এবং টাস্ক 2। টাস্ক 1 এ সাধারণত একটা গ্রাফ বা চার্ট অথবা কোনো একটা ডায়াগ্রাম একাডেমিক ক্ষেত্রে ডেসক্রাইব করতে হয়। আর জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা লেটার লিখতে হয়, ব্যক্তিগত চিঠি আমরা যেটা লিখে আসছি ছোটবেলায়, পার্সোনাল লেটার, সেগুলো লিখতে হয়। এবং টাস্ক 2 এ স্পেসিফিক টপিক দেয়া থাকে, ধরেন আর্গুমেন্টেটিভ কোনো একটা কিছু, কোনো টপিকের কোনো একটা বিষয়ের উপর আপনার পক্ষে বিপক্ষে মত দিতে হবে, অথবা কোনো একটা বিষয় নিয়ে আপনাকে আলোচনা করতে হবে, ভালো দিক খারাপ দিক নিয়ে। এই ধরনের টপিকের উপর একটা এসে দেয়া থাকবে, আপনাকে লিখতে হবে। টাস্কের জন্য কোনো একটা টাস্ক যখন আমরা পাই আমাদের কাছে, রাইটিং টাস্ক, আমরা কিসের উপর ভিত্তি করে মার্কস গুলো যাচাই করি? নাম্বার 1, টাস্ক অ্যাচিভমেন্ট, টাস্ক 1 এর ক্ষেত্রে, টাস্ক রেসপন্স টাস্ক 2 এর ক্ষেত্রে। হাউ ওয়েল ইউ অ্যাড্রেস দ্য টাস্ক এন্ড প্রেজেন্ট দ্য রিকোয়ার্ড ইনফরমেশন। আপনি কিভাবে, কত ভালোভাবে আপনাকে যে মিশনটা দেওয়া হয়েছে, একটা টাস্ক, একটা মিশন, আমি যদি অন্য ল্যাঙ্গুয়েজ, আমি যদি অন্যভাবে বলি, কত ভালোভাবে মিশনটা সাকসেসফুলি সলভ করতে পারলেন বা শেষ করতে পারলেন। আপনাকে যে তথ্যগুলো দেওয়া হয়েছে টাস্ক 1 এর ক্ষেত্রে, আপনার এসে লেখার ক্ষেত্রে সেই তথ্যগুলো পরিপূর্ণভাবে কার্যকরভাবে ব্যবহার করেছেন কিনা, কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন বাদ চলে যায়নি তো, অপ্রাসঙ্গিক কোনো কথাবার্তা চলে আসেনি তো, কোনো তথ্য দেওয়া নাই বাট আপনি দিয়ে দিয়েছেন। যেমন টাস্ক 1 এর ক্ষেত্রে ব্যক্তিগত মতামত দেওয়ার কোনো সুযোগ নাই, বাট আপনি যদি ভুল করে দিয়ে ফেলেন, আপনার নাম্বার কাটা যাবে ফর শিওর। টাস্ক 2 এর ক্ষেত্রে, যে আমরা যদি টাস্ক 2 এর ক্ষেত্রে কথা বলি, টাস্ক 2 সেখানে হচ্ছে টপিক নিয়ে, সেটার ক্ষেত্রে হচ্ছে টাস্ক রেসপন্স। যে আপনাকে একটা প্রশ্ন করা হয়েছে, আপনি কত সুন্দরভাবে গুছিয়ে সেই প্রশ্নের লজিক্যাল উত্তর দিতে পারেন। ধরেন আপনাকে প্রশ্ন করলো যে আপনি কি, যেমন আমরা কিছুদিন আগে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন দেখলাম, বিরোধী বললে ভুল হবে, সংস্কার আন্দোলন দেখলাম। আপনাকে প্রশ্ন করলো যে আপনি কোটা সংস্কার আন্দোলনের পক্ষে না বিপক্ষে। আপনার উত্তরের পক্ষে যুক্তি দেখান। তারপরে আপনি যদি বলেন আমি কোটা আন্দোলনের বিপক্ষে, আপনাকে সে কেন বিপক্ষে তার যুক্তি দিতে হবে এবং সেই যুক্তির সাথে ম্যাচ করে উদাহরণ দিতে হবে। আপনি যদি বলেন যে আমি কোটা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনের পক্ষে, তাহলে কেন আপনি পক্ষে তার এক্সাম্পল দিতে, তার লজিক দিতে হবে এবং পাশাপাশি তার সাথে সাপোর্টিভ এক্সাম্পল দিতে হবে আপনাকে। রাইটিং টু টাস্কে এটা খুবই গুরুত্বপূর্ণ। কোহেরেন্স এন্ড কোহেশন, হাউ উইল ইউ অর্গানাইজ ইউর আইডিয়াস, ইউজ লিঙ্কিং ওয়ার্ডস এন্ড ক্রিয়েট আ ক্লিয়ার ফ্লো অফ ইনফরমেশন। তথ্য দেওয়ার ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বজায় রাখতে হয় এবং একটা তথ্যের সাথে আরেকটা তথ্যের সামঞ্জস্য রাখতে হয়। আমি হুট করে কোনো কথা মাঝখান থেকে অপ্রাসঙ্গিকভাবে বলে ফেলতে পারবো না। আমার মত তথ্যের সাথে তথ্যের যে সম্পর্কটা লেখার মধ্যে, সেই সম্পর্কটা কতটুকু ভাবে আমি প্রেজেন্ট করতে পারলাম, এবং পাশাপাশি আমি যে লিঙ্কিং ওয়ার্ড গুলো একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কানেক্ট করতে হয়। যেমন দুটো ভিন্ন ধর্মী আইডিয়াকে কানেক্ট করতে আমরা বাট ব্যবহার করি, বাট হচ্ছে হাউ এভারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট ফর্মালের ক্ষেত্রে। আর যদি সাপোর্টিভ কোনো কিছু ইউজ করি, আমরা সিমিলারলি ইউজ করি, বা কোনো উল্টো কোনো ভিন্ন তথ্য দিতে গেলে আমরা আদার হ্যান্ড ইউজ করি, ডিফারেন্স কোনো তথ্য, ডিফারেন্ট তথ্য দিতে গেলে, ডিফারেন্ট সাইডের তথ্য দিতে গেলে। সো এই ধরনের লিঙ্কিং ওয়ার্ড গুলো ব্যবহার করা খুবই জরুরি আমাদের টাস্ক 2 এর ক্ষেত্রে। লেক্সিক্যাল টাস্ক 1 এর ক্ষেত্রে ইউজ করতে হয়, টাস্ক 2 এর ক্ষেত্রে ইউজ করতে হয়। লেক্সিক্যাল রিসোর্সেস, ইউর রেঞ্জ অফ ভোকাবুলারি এন্ড হাউ ইফেক্টিভলি ইউ ইউজ ইট। আমি একটু আগে বলে আসছি যে আমাদের শুধু আইএলটিএস না, ইংরেজি ভাষাটাকে, শুধু ইংরেজি ভাষা না, যে কোনো ভাষাকে ব্যক্তিগত জীবনে বা পেশাগত জীবনে ব্যবহার করতে গেলে, কার্যকরভাবে ব্যবহার করতে গেলে আমাকে সেই ভাষার শব্দ ভান্ডার সমৃদ্ধ করতে হবে। আমি যদি শব্দ ভান্ডার সমৃদ্ধ করতে না পারি, তাহলে আমি কথা বলতে পারবো না। ফর এক্সাম্পল, আমি জানি না ইংরেজিতে এই লিকুইডটাকে কি বলে, আমরা সবাই জানি আসলে ওয়াটার। এই লিকুইডটাকে ইংরেজিতে কি বলে? এখন আমি যদি ইংরেজিতে এই লিকুইডের মানে না জানি, তাহলে কিন্তু আমার যখন কোনো একটা অন্য কোনো দেশে গেলে যেখানে বাংলা ভাষা চলবে না, সেখানে যদি আমার কিছু চাইতে হয়, আমাকে কিন্তু এই ওয়াটার মানেটা জানতে হবে। আমি ফুল সেন্টেন্স বলতে না পারলে অ্যাটলিস্ট ওয়াটার বলে আমাকে চালাইতে হবে। কিন্তু জাস্ট থিঙ্ক, আমি একটা মিটিং এ বসে আছি, সেই মিটিং এ আমার সাথে অনেকেই আছে, আমার কাছে একটা ওয়াটার বোতল, আমার পানি খেতে হবে, ওয়াটার বোতল শেষ শেষ হয়ে গেছে। আমি একজনকে ফর্মালি রিকোয়েস্ট করব যে আমাকে একটা ওয়াটার বোতল দিয়ে যাওয়ার জন্য। আমাকে কিন্তু তখন ফুল সেন্টেন্সে বলতে হবে, দেয়ার কামস ভোকাব স্টপ এন্ড গ্রামার। কি বলতে হবে?
would you please pass me a bottle of water please? Please তো বলে ফেলেছি। would you please pass me a bottle of water? full sentence in grammar using the grammar correctly প্রপারলি ইউজ করতে পারতে হবে। সো শুধু গ্রামার জানলেই হবে না, আমাকে শব্দ ভান্ডার, সেই গ্রামার হচ্ছে সুতার মতো, শব্দগুলো হচ্ছে এক একটা পুঁতির মতো। সো গ্রামারকে ব্যবহার করে আমাকে পুঁতি দিয়ে মালা গাঁথতে হবে। আমি যত সুন্দর গ্রামার জানবো, যত সুন্দর শব্দগুলো গঠন করতে পারবো, তত সুন্দরভাবে আমার বাক্য চয়ন বা আমার বাক্য গঠন সুন্দর হবে এবং কার্যকর হবে। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি অলরেডি বলে ফেলেছি, সেটা নিয়ে আমি আর কথা বলছি না, পরের স্লাইডে চলে যাচ্ছে। একাডেমিক ভার্সেস জেনারেল রাইটিং, যেহেতু আমি শুরুতেই বলেছি একাডেমিক এবং জেনারেল দুটো আলাদা মডিউলে পরীক্ষা হয়, সেক্ষেত্রে অলরেডি পার্থক্যটা আমি বলে ফেলেছি। পার্থক্যটা হচ্ছে বেসিক্যালি টাস্ক ওয়ানের পার্থক্য যেটা বলেছি, যে টাস্ক ওয়ানের ক্ষেত্রে সাধারণত একাডেমিক ক্ষেত্রে আমাদের কিছু গ্রাফ, কিছু চার্ট এগুলো দেওয়া হয়ে থাকে। অন দ্য আদার হ্যান্ড আমাদের জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে একটা লেটার লিখতে হয়, রাইট? সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। টাস্ক টু এর ক্ষেত্রে দুটোর মধ্যে মোটামুটি একই রকম জিনিসপত্রই আসে। এবং চলে আসি আইএলটিএস রাইটিং লিসেনিং টিপস। আইএলটিএস লিসেনিং ভালো করার জন্য কি করতে হবে? আপনি যদি সাইকেল চালাতে চান, ধরেন আপনি খুব ভালো সাইক্লিস্ট হতে চান, আপনি কি রিক্সা দিয়ে প্র্যাকটিস করবেন? নো। আপনি ভালো বাইক চালাতে চান, আপনি একজন ভালো বাইকার হতে চান, বাইক রেসে অংশ নেবেন, আপনি গাড়ি দিয়ে প্র্যাকটিস করবেন? নো। আপনি যেই কাজটায় দক্ষতা অর্জন করতে চান, আপনাকে সেই কাজটাই বারবার করে করতে হবে, মনোযোগ দিয়ে করতে হবে। তাই লিসেনিং এ ভালো করার জন্য আপনাকে শোনার দক্ষতা, শোনার অভ্যাস করতে হবে। শোনার অভ্যাস করলেই শোনার দক্ষতা তৈরি হবে আস্তে আস্তে। আমরা সবাই হিন্দি বুঝতে পারি, আমাদের অনেকে খুব ভালো হিন্দি বুঝতে পারি, হিন্দি বলতেও পারি, হয়তো লিখতে পড়তে পারি না। কিভাবে? আমরা প্রচুর হিন্দি মুভি দেখি, প্রচুর হিন্দি গান শোনা হয় আমাদের, আমাদের হিন্দির সাথে বাংলার একটা মিল আছে, আমরা সেগুলো শুনে শুনে বোঝার চেষ্টা করি, এবং দীর্ঘদিন ধরে শোনার কারণে আমরা কিন্তু হিন্দি বুঝতে পারি স্পষ্ট ভাবে, আমাদের হিন্দি বুঝতে সমস্যা হয় না। হ্যাঁ, যারা হিন্দি খুব বেশি দেখি না বা শুনি না, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, বাট যারা শুনি তারা কিন্তু খুব ভালোভাবে হিন্দি বলতেও পারি, রাইট? কেন? যেহেতু আমরা একটা জিনিস শুনে 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 অভ্যস্ত হচ্ছি, আমাদের ব্রেন এটা অ্যাকসেপ্ট করছে। আপনি যখন কোনো কিছু শুনবেন, আপনার মনে থাকবে, আস্তে 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 আপনি প্র্যাকটিস করতে থাকবেন, আপনার লিসেনিং এর স্কিল কতটুকু ডেভেলপ করছে, এইটার উপর আপনার স্পিকিং স্কিল ডেভেলপ করবে। কারণ শোনার পরে ব্রেন অনেক শব্দ চয়ন করে, শুধু শব্দ না, শব্দের উচ্চারণ চয়ন করে, কোন শব্দটা কিভাবে ব্যবহার হয়, দ্যাট মিন্স কথা বলার ক্ষেত্রে কোন শব্দের মধ্যে কি ধরনের টোন থাকে, কি ধরনের আবেগ কাজ করে সেখানে, সেগুলো ব্রেন নোট করে রাখে। তো ওই ভাষাটা যখন আমরা ব্যবহার করি, ওই শব্দটা যখন আমরা ব্যবহার করি, তখন ব্রেন ঠিক ওইভাবেই আমাদের মুখ দিয়ে সেটা ডেলিভারি দেয়, এটা মনে রাখতে হবে। তো শর্টকাট আমি কিছু কথা বলি বিফোর টেস্ট এর আগে এবং টেস্টের সময় আমাদের দিকে টিপস ফলো করলে আলসে ভালো করা সম্ভব। নাম্বার ওয়ান, আমি অলরেডি বলেছি, ফ্যামিলিয়ারাইজ ইউরসেলফ উইথ অ্যাকসেন্টস। ইংরেজি ভাষায় বিভিন্ন ধরনের অ্যাকসেন্টস আছে। অস্ট্রেলিয়ানরা এক ধরনের অ্যাকসেন্ট ব্যবহার করে, আমেরিকানরা এক ধরনের অ্যাকসেন্ট ব্যবহার করে, ব্রিটিশরা এক ধরনের অ্যাকসেন্ট ব্যবহার করে, কানাডিয়ানদের অ্যাকসেন্ট আবার আলাদা, নিউজিল্যান্ডের ওদের অ্যাকসেন্ট আবার আলাদা। তো প্রত্যেকটা ভাষার বিভিন্ন রকম অ্যাকসেন্ট আছে। মেজর যে যে চারটা, যেমন অস্ট্রেলিয়ান, আমেরিকান, ব্রিটিশ এবং কানাডিয়ান, বেসিক্যালি এই চারটা থেকেই ঘুরে ফিরে আসে, এবং আরো অনেক ধরনের থাকতে পারে, ওয়েস্ট ইন্ডিয়ান থাকতে পারে, মিডল ইস্ট থাকতে পারে, ডিপেন্ডস। কোনো কোথাও বাধ্যবাধকতা নেই যেটা আসতে পারবে বা পারবে না, আসতেই পারে। আপনাকে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের ভাষা শুনতে হবে। আপনি অস্ট্রেলিয়ার একজন ব্লগারের ব্লগ দেখেন, পোস্ট দেখেন, দেখে শোনেন সে কি বলছে, তার কথা বলার ধরন শোনেন। অস্ট্রেলিয়া বা অন্য কোনো টিমের সাথে যখন একটা অস্ট্রেলিয়ার হোম সিরিজ হচ্ছে, সেখানে গিয়ে কমেন্ট্রি শুনেন, আপনি ক্রিকেট পছন্দ করেন বা ফুটবল পছন্দ করেন, সেই কমেন্ট্রি থেকে আপনি বেশ কিছু আইডিয়া পাবেন, বুঝতে পারবেন। অস্ট্রেলিয়ান মুভি দেখেন, আমেরিকান, আমরা হলিউডের ফিল্ম দেখি, আপনি ব্রিটিশ ফিল্ম দেখেন, বিভিন্ন ধরনের ফিল্ম দেখেন, ফিল্ম ধরনের আপনি অ্যানিমেশন দেখেন, ডকুমেন্টারি দেখেন। আপনি যেই ধরনের কন্টেন্ট পছন্দ করেন, যেখানে শুনে বোঝার সুযোগ আছে, সেই ধরনের কন্টেন্ট ফলো করেন। রেগুলার বেসিসে যখন আপনার একটা অভ্যাস হয়ে যাবে, তখন আপনি অটোমেটিক দেখবেন যে শুনে বোঝার দক্ষতা বেড়ে যাবে। প্র্যাকটিস অ্যাক্টিভ লিসনিং। আপনাকে রেগুলার বেসিসে শুনতে হবে। পডকাস্ট নামে একটা ব্যাপার আছে, শোনা যায়, আপনি শোনেন, বিবিসির নিউজ শোনেন, বিবিসির নিউজ দেখেন ইউটিউবে গিয়ে, ব্রিটিশ ইংলিশের কাজ হয়ে যাবে। আপনি আমেরিকার অনেক বড় বড় টেলিভিশন চ্যানেল আছে, সিবিএস আছে, এনবিসি আছে, এবিসি নিউজ আছে, এদের নিউজগুলো দেখেন বা শোনেন, গুরুত্বপূর্ণ টপিক। আপনি একটা কাজ করতে পারেন, এই মুহূর্তে বাংলাদেশে যে অবস্থা চলছে, সেটা নিয়ে বিভিন্ন বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলো নিউজ করছে। আপনি সিলেক্ট করেন যে আমি এই দেশের গণমাধ্যমগুলোর নিউজ শুনবো, বা এদের ব্যাপারগুলো জানবো, এরা কি আমাদের দেশ নিয়ে কি কথা বলছে। যেহেতু আপনি দেশের পরিস্থিতি নিয়ে ফ্যামিলিয়ার, আপনি যখন ওদের নিউজগুলো শুনবেন, সম্ভাবনা থাকবে যে আপনি বেশ বড় একটা অংশ বুঝতে পারবেন, কিছু অংশ বুঝতে পারবেন না। সেগুলো বোঝার জন্য আপনি তখন হয়তো সাবটাইটেলের হেল্প নিতে পারেন, বাট শুরু থেকে সাবটাইটেল হেল্প নেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ না। তাতে কনসেন্ট্রেশন শোনার চেয়ে পড়ার দিকে চলে যায়, তখন শোনার ডেভেলপমেন্টটা হয় না, লিসেনিং ডেভেলপমেন্টটা হয় না। ওকে, আন্ডারস্ট্যান্ড কোয়েশ্চেন টাইপ। এরপর আমরা সরাসরি টেক্সটে চলে আসি।
যে লিসনিং প্র্যাকটিস করার জন্য আমার কাছে যে ম্যাটেরিয়ালস গুলো থাকবে লিসেনিং আইএলটিএস পরীক্ষার জন্য, সেই ম্যাটেরিয়ালস গুলো সরাসরি অ্যাপ্রোচ করা, সেগুলো শুনে শুনে সেগুলো থেকে কি ধরনের প্রশ্ন আসে সেগুলো জানা, সেই প্রশ্নগুলো আমি কিভাবে অ্যাপ্রোচ করবো সেগুলো জানা। যেমন মাল্টিপল চয়েসের ক্ষেত্রে আপনি যদি একটা প্রশ্ন শুনে জাস্ট চারটা অপশনে ফোকাস করেন, আপনি ধরা খেয়ে যাবেন। আপনার ফোকাস করতে হবে কোয়েশ্চেনে কিওয়ার্ড কোনটা, সেই কিওয়ার্ড সম্পর্কে আপনার লিসেনিং স্ক্রিপ্টে কি বলছে। আপনি যখন এটা শুনবেন তখন আপনার চারটা অপশন নিয়ে মাথা ঘামাইতে হবে না, অটোমেটিক একটা অপশন বের হয়ে আসবে যেটা কারেক্ট অ্যান্সার। আমি যদি চারটা অপশন নিয়ে মাথা ঘামাই, তাহলে ও যতক্ষণে বলবে আমার কানের মধ্যে 30 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা বলে যাবে, আমি তখন ওই 10 সেকেন্ডের মধ্যে চারটা অপশন পরে খুলে পারবো না, আমার সময় নষ্ট হবে। এবং আলটিমেটলি যেটা হবে, লিসেনিং এর ক্ষেত্রে যেটা হয়, একটা কোয়েশ্চেনের পিছনে সময় নষ্ট করতে গিয়ে আপনি যদি অ্যান্সার মিস করে যান, সম্ভাবনা আছে পরের বেশ কয়েকটা কোয়েশ্চেন আপনি অ্যান্সার মিস করে যাবেন। আপনি টেরই পাবেন না কোন দিক দিয়ে আপনার কানের মধ্য দিয়ে লিসেনিং এর ওই পার্টটা পার হয়ে গেছে, যেই অংশের মধ্যে ওই প্রশ্নটার অ্যান্সার দেয়া ছিল। ডেভেলপ গুড নোট টেকিং স্কিলস। শুনতে শুনতেই নোট নেওয়া, শুনতে কোয়েশ্চেন যখন আমরা অ্যান্সার করা শুরু করি বা ফার্স্টে পড়ে নেই, আমাদের ব্রেক দেয় 30 সেকেন্ডের যে পড়ার জন্য, তখন যখন আমরা প্রশ্নটা পড়ি সেখানে কি ওয়ার্ড গুলো বের করে নেওয়া সেটা নোট ডাউন নোটের মধ্যেই পড়ে। শুনতে শুনতে অ্যান্সার বের করে নিয়ে আসা, নোট করতে করতে আগে বাড়া, যে ইনফরমেশনটা দিয়েছে আচ্ছা এখানে দিয়েছে, কারণ আপনি লিসনিং এর জন্য অ্যান্সার ট্রান্সফার করার একটা সময় পাবেন পরে। সো অনেক ক্ষেত্রে অনেক এরকম করে, শিওর অ্যান্সার যখন আমরা পাই না তখন পাশে নোট করে রাখি যে এই ইনফরমেশনটা এইটা ছিল। তখন যখন আমরা ট্রান্সফার করি অ্যান্সার গুলো শিটের মধ্যে, ওএমএস শিটের মধ্যে, তখন আমাদের যে কাজটা হয় সেটা হচ্ছে গিয়ে আমরা ওই অ্যান্সার এবং আমি যে নোটটা করেছি অপশনের সাথে সেটা জাজ করা যায়, কম্পিউটার অ্যান্সার বের করে আনা যায়। ইটস এ গুড আইডিয়া। ডিউরিং দ্য টেস্ট, পরীক্ষার সময় অবশ্যই আমার যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া থাকবে কোয়েশ্চেনে এবং টেস্ট স্ক্রিপ্টে যে ইনস্ট্রাকশন গুলো দিবে সেগুলো শোনা এবং সে অনুযায়ী কাজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রেডিক্ট অ্যান্সার্স, অনেক সময় আমরা লিসেনিং স্ক্রিপ্ট শোনার আগেই স্ক্রিপ্ট কোশ্চেন গুলো পড়ার সময় কোনো কোনো কোশ্চেনের অ্যান্সার বের হয়ে আসতে পারে। আপনি জানেন যে ধরেন বললো যে ফর আইএলস নিয়ে একটা প্যাসেজ আসলো, রিডিং হ্যাবিট শুড বি ডেভেলপ ফর ডুইং গুড ইন আইএলস রিডিং। এটা ডেফিনেটলি আপনি বলে দিলেও আপনি জানেন, আপনি না বলে দিলেও আপনি জানেন যে আইএলস রিডিং এ ভালো করার জন্য রিডিং হ্যাবিট ডেভেলপ করতে হবে। দ্যাটস ট্রু। আপনি ট্রু লিখে দিতে পারেন, প্রেডিক্ট করতে পারেন ডেফিনেটলি তখন প্যাসেজের মধ্যে ওটা বলছে কিনা। হ্যাঁ, এমন হইতে পারে যে প্যাসেজে এই তথ্যটাই নেই, তখন নট গিভেন হয়ে যাবে, বাট কোনো ফলস হওয়ার চান্স নাই। আইএলটিএস রিডিং এ ভালো করার জন্য যে রিডিং ডেভেলপ করতে হবে এটা তো ফলস হওয়ার চান্স নাই, হয় প্যাসেজে থাকবে অথবা থাকবে না, সো হয় ট্রু হবে নট গিভেন হবে। প্রেডিক্ট অ্যান্সার বললাম মাত্র। ম্যানেজ ইওর টাইম। 30 মিনিটের একটা পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে প্রশ্ন থাকবে 40টা, এই 40টা প্রশ্ন উত্তর দিতে হবে 30 মিনিটে। সো আপনাকে ফার্স্টেই ভাগ করে নিতে হবে যে আমি কতটুকু সময় এক একটা প্রশ্নের উত্তরে ব্যয় করতে পারি। অনেকে যেটা করে যে একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না, শুনে বুঝতে পারছে না, ওটা নিয়ে পড়ে থাকে, অথবা শুনতে শুনতে পার হয়ে গেছে ওটা নিয়ে পড়ে আছে। তার পরবর্তীতে হয় সে যদি মনোযোগ ওটার দিকে থাকে, সে পরের প্রশ্নগুলো উত্তর আর খুঁজে পায় না, শেষে দেখা যায় অনেকগুলো প্রশ্ন তো সে লিখতেই পারে না। এটা করা যাবে না। আগে থেকে সময় ভাগ করে নিবেন, শুনতে শুনতে মাথার মধ্যে রাখবেন কি বলতেছে কোথায় বলতেছে। লিসেনিং স্ক্রিপ্টে ভালো করার উপায় হচ্ছে আপনার কান, আপনার ব্রেন এবং আপনার হাত একসাথে কাজ করানো। কান দিয়ে শুনতে শুনতে ব্রেন দিয়ে ইনস্ট্যান্ট প্রসেস করতে হবে, ব্রেন দিয়ে প্রসেস করে ইনস্ট্যান্ট আপনাকে কোশ্চেন আনসারটা মার্ক করে ফেলতে হবে বা লিখে ফেলতে হবে। এইটা থেকে যদি ব্যত্যয় ঘটে, কোনো একটা যদি কোঅর্ডিনেট করতে ব্যর্থ হয়, তাহলে আপনার লিসেনিং এক্সাম খারাপ হয়ে যাবে। সো লিসেনিং, শোনা, ব্রেন প্রসেস, ব্রেনের ভেতরে কাজকর্ম এবং হাত মানে লেখা, তিনটা একসাথে করতে হবে। লাস্ট ওয়ান, ফোকাস অন কিওয়ার্ডস। এটা আমি শুরুতেই বলে এসেছি। অবশ্যই কোয়েশ্চেনের মধ্যে যে কিওয়ার্ডস গুলো দেওয়া থাকবে সেগুলো মাথার মধ্যে রাখবেন। কি চাচ্ছে, কি চাচ্ছে এটা জানা থাকলে আমার জন্য জিনিসটা দেওয়া খুব সহজ হয়। আপনি ধরেন একটা মোবাইলের দোকানদার, আপনি একজন মোবাইল সেল করেন, মোবাইলের ব্যবসায়ী। আপনার দোকানে একজন লোক মোবাইল ফোন কিনতে আসলো, আপনি সে তার বাজেট জানে না, তার মোবাইলে কি কি থাকা দরকার জানে না। যেমন আপনি আমি যদি মোবাইল ফোন কিনতে যাই, আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে একটা কি বলে খুব ডিউরেবল ব্যাটারি এন্ড ভালো ক্যামেরা। এই দুটো যদি ভালো থাকে আমাদের মোটামুটি চলে যায়, রাইট? সো ওই উনি যদি না জানেন ওনার আসলে প্রয়োজনটা কি, রিকোয়ারমেন্টটা কি, তাহলে কিন্তু আপনি বা আমি যেই হই না কেন, ইভেন অ্যাপলের যে সিইও আছে উনি এসে ওর নিড ফুলফিল করতে পারবে না, কারণ সে বলতেই পারবে না তার কি দরকার। রেস্টুরেন্টে গিয়ে আপনি যদি খাবার কি খাবেন অর্ডার দিতে না পারেন, আপনাকে তো তারা সার্ভ করতে পারবে না। সো সিম্পল, আপনাকে অবশ্যই কিওয়ার্ড গুলো বুঝতে হবে, দ্যাট মিনস কোয়েশ্চেনে কি চাচ্ছে আপনার কাছে, এইটা আপনাকে বুঝতে হবে। ওকে, নেক্সট ওয়ান, আমরা পরের স্লাইডে চলে আসি। আজ রিডিং এ ভালো করতে হলে কি করতে হবে। অনেক শিক্ষার্থীরা আমার সাথে কথা বলার সময় তাদের প্রশ্ন একটাই থাকে যে রিডিং এ ভালো করতে পারি কিভাবে, রিডিং আমার ভয় লাগে, রিডিং এ ভালো মতো করতে পারি না, 30টার উপরে হয় না, বা 30 পর্যন্ত যেতে পারছি না, 30-এর উপরে ক্রসই করতে পারছি না। এর সবচেয়ে বড় কারণ উই ডোন্ট হ্যাভ রিডিং হ্যাবিট। উই ডোন্ট হ্যাভ রিডিং হ্যাবিট।
আমাদের রিডিং হ্যাবিট ডেভেলপ করতে হবে। রিডিং হ্যাবিট ডেভেলপ না করলে আমরা কখনোই প্রপারলি রিডিং স্কিল ডেভেলপ করতে পারবো না। মনে রাখতে হবে, রিডিং স্কিল ডিপেন্ডস অন ইউর রিডিং হ্যাবিট, রাইট? শুরুতেই বলে নেই এখানে যে রিডিং হ্যাবিট আমরা বলেছি, রিডিং টেস্টে ভালো করার জন্য টেস্টের আগে নিজেকে প্রিপেয়ার করতে হবে একভাবে, টেস্টের সময় নিজে অ্যাপ্রোচ করতে হবে আরেকভাবে। সো কিভাবে প্রিপেয়ার করবো, কিভাবে অ্যাপ্রোচ করবো, আমি ভাগে ভাগে বলছি। ফ্যামিলিয়ারাইজ ইয়োরসেলফ উইথ কোয়েশ্চেন টাইপ। রিডিং মডিউলে কি কি ধরনের প্রশ্ন আসে সেটা জানা থাকা খুব জরুরি। কখনো মানে আপনি চেনেন না বা জানেন না এই ধরনের অবাস্তব কোনো জায়গা থেকে কোনো প্রশ্ন চলে আসবে না। সেই প্রশ্নগুলোই আসবে যেগুলো ঘুরে ফিরে আসে। প্রশ্নের টাইপের কথা বলছি আমি। মাল্টিপল চয়েস আসবে, ট্রু ফলস নট গিভেন আসবে, ইয়েস নো নট গিভেন আসবে, টাইটেল ম্যাচিং আসবে, হেডলাইন ম্যাচিং আসবে, তারপর হচ্ছে ইনফরমেশন ম্যাচিং আসতে পারে, ক্লোজ টেস্ট আসতে পারে, লটস অফ থিংস আর দেয়ার। তো প্রত্যেকটা টাইপ আমাকে জানতে হবে যে কি কি টাইপের কোশ্চেন আসবে, কারণ প্রত্যেকটা টাইপের কোশ্চেন অ্যান্সার করার ধরন আলাদা। আমি মাল্টিপল চয়েস যেভাবে অ্যাপ্রোচ করবো অ্যান্সার করার জন্য, মানে মাল্টিপল চয়েসের প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি প্যাসেজটা যেভাবে পড়বো সেটা আর একটা ট্রু ফলস নট গিভেন অথবা হেডলাইন ম্যাচিং এর জন্য পড়া একরকম হবে না। হেডলাইন ম্যাচিং অনেক কাছে ডিফিকাল্ট মনে হয়। একটা যখন প্যারাগ্রাফের মধ্যে একটা এসের কি বলবো, মেসেজের মধ্যে অনেকগুলো প্যারাগ্রাফ দেওয়া থাকে, 1 2 3 4 5 বা ABCD দিয়ে দেওয়া থাকে। প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট 2 3 লাইনের মধ্যেই মোটামুটি ওই প্যারাগ্রাফটার জিস্ট পাওয়া যাওয়ার কথা, সাধারণত তাই হয়। সেই জিস্টটা ধরতে পারলে আমাদের জন্য হেডলাইন অ্যান্সার করা সহজ হয়ে যায়। বাট একটা মাল্টিপল চয়েস অ্যান্সার করার ক্ষেত্রে আমাদের জিস্টের প্রয়োজন নাই। আমার কোয়েশ্চেন যেটা দেয়া আছে সেই কোয়েশ্চেন রিলেটেড ইনফরমেশন প্যাসেজের কোথায় আছে শুরু থেকে পড়তে 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 নামতে হয়, ধীরে ধীরে নামতে হয়। সেই জিনিসটা যদি আমি বুঝতে পারি তাহলে কিন্তু আমি যেভাবে মাল্টিপল চয়েস অ্যাপ্রোচ করব সেভাবে অবশ্যই হেডলাইন অ্যান্সার করার ক্ষেত্রে অ্যাপ্রোচ করব না। আবার হেডলাইন অ্যাপ্রোচ অ্যান্সার করার ক্ষেত্রে আমি যেভাবে অ্যাপ্রোচ করব ক্লোজ টেস্ট অ্যান্সার করার ক্ষেত্রে সেভাবে অ্যাপ্রোচ করব না। প্রত্যেকটার জন্য আলাদা অ্যাপ্রোচ আছে। সো আমাকে জানতে হবে কি কি টাইপ কোশ্চেন আছে, সেই অনুযায়ী আমি কোন কোশ্চেনটা আমি কিভাবে অ্যাপ্রোচ করব, আমার নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে হবে। বিল্ড ইউর ভোকাবুলারি। আপনি যদি ভোকাবুলারি স্টক প্রপারলি না থাকে আপনি রিডিং টেক্সট পড়ে বুঝবেন না, প্যাসেজ পড়ে বুঝতে পারবেন না। হ্যাঁ, প্যাসেজ পড়ে যে সবাই শতভাগ প্যাসেজে সবকিছু বুঝতে পারে এরকম ব্যাপারটা এরকম না। বাট আপনি যদি এরকম হয় যে আপনার ভোকাব স্টক লিমিটেড হওয়ার কারণে প্যাসেজের আপনি 30% বুঝতে পারছেন না, তাহলে তো বিপদ, তাহলে ঝামেলা হয়ে যাবে। আইএলটিএস বি রিয়ারিং নিয়ে একটা প্যাসেজ আছে, কিভাবে বি উৎপাদন হওয়া, কখন থেকে চালু হলো, কোথায় চালু হলো, কিভাবে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লো, চাষ শুরু হলো, প্রসেস গুলা কি, একটা প্যাসেজ আছে, সবাই পড়েছেন আমি শিওর প্র্যাকটিস করার ক্ষেত্রে। আপনি যদি সেই প্যাসেজটা পড়ে 70 বা 75% বুঝতে না পারেন, তাহলে আপনার ইংরেজি ভোকাবুলারি স্টক ডেভেলপ করার প্রয়োজন আছে। বাট আপনি যদি 75 থেকে 80 বা 85% বুঝতে পারেন, দ্যাটস এনাফ। 100% বোঝার দরকার নাই। বাট আপনাকে ওই 70 to 75 বা 85% বোঝার জন্য নিজের মধ্যে ভোকাবুলারি স্টক তৈরি করতে হবে, যাতে পড়ে বুঝতে পারেন। একটা সেন্টেন্সের মধ্যে আপনি সব শব্দের অর্থ জানবেন এমনটা জরুরি না। বাট 10টা শব্দের মধ্যে যদি আপনি 7টা জানেন, আপনি মোটামুটি সেন্টেন্সের মানেটা বুঝতে পারবেন। তো ওই লেভেলে আপনাকে নিয়ে যেতে হবে। প্র্যাকটিস স্কিমিং এন্ড স্ক্যানিং। ডেভেলপ দ্য অ্যাবিলিটি টু কুইকলি এক্সট্রাক্ট মেইন আইডিয়াস। স্কিমিং মানে হচ্ছে কোনো কিছু পড়ে দ্রুত তার মূল বক্তব্যটা বুঝতে পারা, মূল মেসেজটা বুঝতে পারা। আমরা ছোটবেলায় সারাংশ লিখতাম না, বাংলায় সারাংশ বা সারমর্ম। দ্যাট মিনস একটা প্যাসেজ পড়ে খুব দ্রুত তার মিনিং গুলো বুঝতে পারা বা মেইন মেসেজটা বুঝতে পারা, কি বিষয় নিয়ে কথা বলেছে, থিমটা বুঝতে পারা। এন্ড লোকেট স্পেসিফিক ইনফরমেশন স্ক্যানিং। আমরা কোয়েশ্চেন একটু আন্ডারলাইন করার কথা বললাম, কিওয়ার্ড গুলো, সেই কিওয়ার্ড গুলো সাপোর্টিভ ইনফরমেশন প্যাসেজে কোথায় আছে সেগুলো দ্রুত আন্ডারলাইন করতে পারা। এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, একদিনে হবে না, ইট নিডস সাম টাইম। বই পড়েন, বই ভালো লাগছে না, ওকে ফাইন, ছোট গল্প পড়েন, শর্ট স্টোরিজ পড়েন। ইংরেজিতে পড়তে হবে, বাংলায় না। শর্ট স্টোরিজ পড়েন, অথবা আপনার যদি ইংরেজি পড়ার হ্যাবিট একেবারে না থাকে, আপনি ডেভেলপ করেন। আজকে 10 লাইন পড়েন, 15 লাইন পড়েন, সেই 15 লাইনের মধ্যে কটা শব্দ বুঝতে পারছেন না, এগুলো আন্ডারলাইন করেন, করে সেগুলোর মিনিং জানেন, যেটার মিনিংটা কি, সেই শব্দটা কিভাবে ব্যবহার করা যায় সেন্টেন্স, এটা দেখেন। মনে রাখবেন, আজ একটা ফর্মাল টেস্ট, ফর্মাল টেস্টের জন্য ফর্মালি প্রিপারেশন নেওয়া লাগবে। আপনি যেভাবে একটা টেস্টের একটা এক্সামের জন্য প্রিপারেশন নেন, আলসে ভালো করার জন্য একটা প্রিপারেশন ভাবেই নেওয়া লাগবে। আরো মাথায় রাখতে হবে, ইটস ওয়ান অফ দ্য মোস্ট কস্টলি এক্সাম, ওয়ান অফ দ্য মোস্ট কস্টলি এক্সামস। খুব এক্সপেন্সিভ, অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে। যেহেতু একবার পরীক্ষায় বসতে গেলেই অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে, সো প্রিপারেশনটাও আমাকে সেভাবে নিতে হবে যেন আমার টাকাটা ওয়েস্ট না হয়, টাকাটা শেষ পর্যন্ত নষ্ট না হয়। আমি যেন টাকাটা খরচ করতেছি, খরচটা যেন ইউটিলাইজ হয়, খরচই হয়, নষ্ট না হয়। ইমপ্রুভ ইউর রিডিং স্পিড। আপনাকে রিডিং স্পিড বাড়াতে হবে, খুব ফাস্ট।
দ্যাট মিনস আপনাকে আস্তে আস্তে বাড়াতে হবে। ট্রেন যেমন শুরুতে আস্তে আস্তে চলে এক পর্যায়ে স্পিডটা বাড়ায়, যে কোনো কিছু শুরু করতে গেলে প্রথমে স্লো যেতে হয়। আস্তে আস্তে সময়ের সাথে সাথে আপনাকে অবশ্যই আপনার স্পিড বাড়াতে হবে, কারণ স্পিড না বাড়ালে আপনি 1 ঘন্টায় 40টা প্রশ্ন অ্যান্সার করার মতো প্যাসেজের বোধগম্যতা লেভেলে যেতে পারবেন না। আপনাকে প্যাসেজ বুঝতে হবে, অ্যান্সার করতে হবে। সো 60 মিনিটে 40টা প্রশ্নের প্রশ্ন বুঝে, প্যাসেজ বুঝে সে অ্যান্সার বের করে নিয়ে সে কারেক্টলি অ্যান্সার করা আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। সো আপনাকে অবশ্যই আপনার পড়ার স্পিড বাড়াতে হবে, সেটা প্র্যাকটিসের মাধ্যমে, রাতারাতি হয়ে যাবে না, আস্তে আস্তে হবে। আপনি ক্যামব্রিজ বুক 1 দিয়ে শুরু করেন। আমি আশা করি প্রথম 10টা বই শেষ করার পরে 15 নম্বর বই পর্যন্ত আপনি যখন আসবেন, 11 থেকে 15, তখন আপনার স্পিড অটোমেটিক বেড়ে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন চেঞ্জটা। অ্যানালাইজ ইউর মিস্টেকস। আমরা সবাই যে ভুলটা করি রিডিং মডিউল প্র্যাকটিস করার ক্ষেত্রে, আমরা হচ্ছে যখনই প্র্যাকটিস করতে চাই, আমাদের ফার্স্ট যে কাজটা আমরা ভুলটা করি সেটা হচ্ছে আমরা প্র্যাকটিস করার সময় কারেক্ট অ্যান্সারটা খুঁজে বের করি যে হ্যাঁ এটা ভুল হয়েছে, এটা কারেক্ট অ্যান্সারটা কি। কিন্তু আমরা কোথাও দেখি না ভাই কেন ভুল হইলো। ইউটিউব বলেন বা আপনি যদি গুগলে বলেন, এরকম অনেক ওয়েবসাইটস আছে যেখানে একটা প্রশ্নের উত্তর এটা কেন হলো সেটা এক্সপ্লেইন করা আছে। আপনি খুব সহজে বুঝতে পারবেন যে প্যাসেজের আমি যদি এখানে পড়ে অ্যান্সারটা বের করে নিয়ে আসলাম, কারণ আমার অ্যাপ্রোচের ভুলটা কোথায় ছিল, আমি কি দেখে ভুল বুঝলাম, সেটা আপনি খুব সহজেই আপনি ওখান থেকে বুঝতে পারবেন। তো শুধুমাত্র অ্যান্সার কারেক্ট করা, যে কয়টা ভুল হলো কয়টা ঠিক হলো, কোশ্চেনের বইয়ের শেষের অ্যান্সার স্ক্রিপ্ট দেখে মেলানো, দিস ইজ নট সাফিসিয়েন্ট, দিস ইজ নট এনাফ। আপনাকে কটা ঠিক হলো কটা ভুল হলোর পাশাপাশি কেন ভুল হলো সেটাও জাস্টিফাই, সেটাও জানতে হবে, সেটা জাস্টিফিকেশন খুঁজে বের করতে পারতে হবে, এবং সেটার জন্য আপনাকে হেল্প করার জন্য অনেক রিসোর্সেস আছে অনলাইনে। এরপর চলে আসি পরীক্ষা চলাকালীন আপনি কি করবেন, যেটা আমি একটু আগে বলে আসছি, ম্যানেজ ইউর টাইম। টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড প্লেজ দ্য কি রোল ইন ডুইং গুড ইন আলস এক্সাম হল। রিড ইনস্ট্রাকশন কেয়ারফুলি। কোয়েশ্চেনের মধ্যে যে কি ইনস্ট্রাকশন দেয়া আছে না আছে, কি চাচ্ছে না চাচ্ছে, আপনি দেখা গেল ইয়েস নো নট গিভেন আছে, আপনি অ্যান্সারে ট্রু ফলস নট গিভেন লিখে আসলেন, দরকার নাই তো, মিস্টেক হয়ে গেল, দরকার কি। আপনার মাল্টিপল চয়েস একটা একটা কোয়েশ্চেন করেছে, আপনি আনসার দেওয়ার জায়গায় হয়তো বুঝতেই পারেননি কি চেয়েছে কোয়েশ্চেনে, ভুলভাল লিখে আসলেন, ইনস্ট্রাকশন ভুল করেছেন। আইডেন্টিফাই কিওয়ার্ডস। কোয়েশ্চেনের কিওয়ার্ড বুঝতে পারা খুব জরুরি। আপনার অ্যান্সার দিতে পারার 50% সাকসেস ডিপেন্ড করে আপনার কিওয়ার্ড আইডেন্টিফাই করতে পারার উপর, বাকি 50% ডিপেন্ড করে কিওয়ার্ডকে ইনফরমেশনে ট্রান্সফার করে সেই ইনফরমেশন থেকে অ্যান্সার খুঁজে বের করার উপর, রাইট। ইউজ কোয়েশ্চেন অর্ডার। কোয়েশ্চেন গুলো মনে রাখবেন, আলস পরীক্ষাটা একটা কাঠামোগত পরীক্ষা, অনেক রিসার্চ করে কাঠামোটা সেট আপ করা হয়েছে, এবং পরীক্ষার কোয়েশ্চেনটাও অনেক ঘেটে ঘুটে নির্দিষ্ট কাঠামো মেনটেন করে দেওয়া হয়। লেস ডিফিকাল্ট থেকে মোস্ট ডিফিকাল্ট স্টেজ পর্যন্ত ধাপে ধাপে রিডিং মডিউলের প্যাসেজ গুলো আগে বাড়ে। তো অনেকেই বলতে চায় আমি প্যাসেজ 2 দিয়ে শুরু করলাম, প্যাসেজ 3 দিয়ে শুরু করলাম। আপনি যদি এক্সট্রাঅর্ডিনারি লেভেলের ইংরেজি জানেন, দ্যাটস ফাইন, ইটস এন্টায়ারলি ইওর ইস্যু। বাট কমন প্র্যাকটিস এবং যুক্তিযুক্ত বা লজিক্যাল প্র্যাকটিস হচ্ছে আপনি কোয়েশ্চেন 1 থেকে শুরু করে ক্রোনোলজিক্যালি কোয়েশ্চেন 40 পর্যন্ত যান। তাতে আপনার ব্রেন কোয়েশ্চেনের সামঞ্জস্যতা ধরতে পারবে, কোয়েশ্চেনের ডিফিকাল্টিস লেভেলের সাথে আস্তে আস্তে নিজেকে মানাইতে পারবে, এবং আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার সবগুলো কোয়েশ্চেনের আনসার আপনি প্রপারলি দিতে পারবেন। প্যারাফ্রেজিং। আপনাকে অবশ্যই প্যাসেজ পড়ে প্যাসেজের ভাগ ভাগ করে সেই ভাগগুলোর প্যারাফ্রেজ করতে পারতে হবে, জানতে হবে, আমাকে তথ্যগুলো কি দিয়েছে জানতে হবে। যেটাকে বললাম হেডলাইনের ক্ষেত্রে, যে হেডলাইন ম্যাচিং এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথম 2-3 লাইন পরেই আপনাকে ওটা একটা সেন্স বের করে নিয়ে আসতে হবে, একটা থিম বের করে নিয়ে আসতে হবে, এই থিমের সাথে এই হেডলাইনটা যাচ্ছে, ম্যাচ করে দিয়ে আসতে হবে, এছাড়া কোনো অপশন আপনার কাছে নাই। এবার চলে আসি রাইটিং এর জন্য কি করতে হবে। রাইটিং এর শুরুতে অনেক কথা বলেছি, সেগুলোই আবার নতুন করে বলছি, যে আপনাকে অবশ্যই গ্রাফ চার্ট গুলো বুঝতে হবে, কারণ গ্রাফ চার্ট কি জিনিস সেটা কিভাবে ডেসক্রাইব করতে হয়, কিভাবে আমি আমার তথ্যগুলোকে উপস্থাপন করব। আমাকে টাস্ক ওয়ানে অবশ্যই নিজের কোনো বক্তব্য দেওয়া যাবে না, নিজের কোনো অপিনিয়ন দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। আইডেন্টিফাই কিওয়ার্ডস। আপনার কোয়েশ্চেনের উপরে কোয়েশ্চেন নিচে যে গ্রাফ চার্টটা থাকে, সেখানে গ্রাফের মধ্যে যে তথ্যগুলো দেওয়া আছে সেটার কিওয়ার্ড গুলো কি কি আছে। কিওয়ার্ড গুলো আমরা রিপ্লেস সাধারণত করি না, কিওয়ার্ড যেগুলো তথ্য দেওয়া থাকে, ধরেন দেওয়া আছে সি লেভেলটা আমরা সি লেভেলে রেখে দিই, আমরা প্যারাফ্রেজ করি, কোয়েশ্চেনটাকে চেঞ্জ করি, ইনফরমেশন গুলোকে নিজেদের মতো করে এক্সপ্লেইন করার চেষ্টা করি, রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, বাট লজিক্যাল ক্রোনোলজিক্যাল ওয়েতে। অর্গানাইজ ইউর রাইটিং, অলরেডি বলে ফেললাম। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ। আমরা লেখালেখির ক্ষেত্রে, ব্যক্তিগত চিঠি লেখার ক্ষেত্রে বা যে কোনো কিছু ক্ষেত্রে ব্যক্তিগতভাবে যখন আমরা কমিউনিকেশনে যাই, আমরা চাইলেই হচ্ছে যে কোনো ধরনের ফর্মাল বা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি। বাট যখন একটা ফর্মাল টেস্ট আমরা অ্যাপ্রোচ করছি, আমাকে অবশ্যই ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। একটা কাঠামো আমাকে অবশ্যই অনুসরণ করতে হবে লেখার ক্ষেত্রে। আলসের কাঠামো, বিভিন্ন রকম কাঠামোর মধ্যে রাইটিং এর ক্ষেত্রে কাঠামো সাজেস্ট করা হয়, যেমন শুরুতেই বলা হয় কোশ্চেনকে প্যারাফ্রেজ করার জন্য, তারপর হচ্ছে সামারিটাকে
টোটাল কোয়েশ্চেনটা কি চেয়েছে একটা সামারাইজ করার জন্য, তারপর মূল বডি প্যারাগ্রাফে চলে আসতে হয়। প্যারাগ্রাফ একটা হতে পারে, দুটো হতে পারে, ডিপেন্ড করে আমি কিভাবে রিপ্রেজেন্ট করছি আমার লেখাটাকে। কেউ তিনটাও দিতে পারে, একটাও হতে পারে, ডিপেন্ডস আমি কিভাবে আমার লেখাটাকে গোছাচ্ছি কাঠামোগত ভাবে, এটা আমার উপর ডিপেন্ড করবে। সো যেই অপশন গুলো বললাম যে কি প্যারাফ্রেজিং করা কোয়েশ্চেনটাকে, তারপর হচ্ছে একটা সামারাইজ করার ইনফরমেশন যেগুলো আছে সেগুলো মিলিয়ে, তারপর একটা বডিতে আসা একটা বা দুইটা বা তিনটা বডি প্যারাগ্রাফ রাখা, এগুলো হচ্ছে বেসিক স্ট্রাকচার, এগুলো হচ্ছে মেনটেন করতে হয় এক্সামে। রাইট এ ক্লিয়ার ওভারভিউ, যে সেকেন্ড পয়েন্টটা যে ওভারভিউ যেটা লেখা, আমাদের টোটাল ইনফরমেশনটাকে সামারাইজ করা, টোটাল ইনফরমেশনকে ওভারভিউটা দেওয়া, যে কি চেয়েছে, কি লিখতে হবে, কি বলছি আমি এখানটাতে, সবকিছু ওভারভিউ দেওয়া। এইটা বোঝার জন্য আপনাকে অবশ্যই যে একটু আগে বলে আসলাম যে আমাকে জিনিসগুলো মাথার মধ্যে গুছিয়ে তার একটা প্যারাফ্রেজ তৈরি করতে হবে। প্যারাফ্রেজ ফার্স্ট পার্টে চলে গেল, এরপর ওভারভিউ দিতে হবে যে কি কি বলেছে, মূল ইনফরমেশন গুলো একটা আকারে আমাকে দিতে হবে। এখানে অবশ্যই আমি কোনো ডেটা ইউজ করব না, আমি মূল ইনফরমেশন গুলোকে সামারি আকারে, ওভারভিউ আকারে প্রেজেন্ট করব। রাইটিং নিয়ে কি করতে হবে, এগুলো কি জিনিস, সেটা নিয়ে বিস্তারিত আমরা আমাদের রাইটিং বিষয়ক যে সেমিনার করবো সামনে, সেখানে এটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, পরীক্ষা টাস্ক 2 এর ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। টাস্ক 2 এর ক্ষেত্রে কোয়েশ্চেন বুঝতে পারাটা সবচেয়ে বড় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টাস্ক। আপনি যদি কোয়েশ্চেনই বুঝতে না পারেন, তাহলে আপনার প্রশ্ন ভুল দিকে চলে যাবে, কারণ এটা এখানে বেশিরভাগ ক্ষেত্রে একটা আর্গুমেন্টেটিভ এসে চলে আসে। তো সেই ক্ষেত্রে যদি প্রশ্ন বুঝতে না পারেন, আপনার আর্গুমেন্টটা ভিন্ন ধারায় চলে যাবে। আপনাকে হয়তো বললো কোনো কিছুর পক্ষে বিপক্ষে যুক্তি দেখাইতে এবং আপনার অপিনিয়ন দিতে, তখন আপনাকে অবশ্যই পক্ষে এবং বিপক্ষে দুই জায়গা থেকে যুক্তি দেওয়া লাগবে, এবং এই দুই যুক্তি থেকে আপনি কোনটা সমর্থন করেন সেটার পক্ষে আবার আপনার যুক্তি দেওয়া লাগবে, কি বলে এক্সাম্পল সহ। বাট আপনি যদি শুধু এক পক্ষ থেকে ইনফরমেশন দিয়ে বসে থাকেন, শুধু পক্ষে কেন মনে করেন সেটা দিয়ে বসে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য ব্যাপারটা ঝামেলাদায়ক হয়ে যাবে। আচ্ছা, একটু বলে নিই আমাদের যদি কোনো কারণে আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যায়, আমাদের শাটডাউন হয়ে যায় বা কিছু হয়ে যায়, আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে আরেকটা লিংক দেওয়া হবে। আপনারা এটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ওই লিংকে জয়েন করবেন। আমরা ওই লিংকে আমাদের ক্লাসটা কন্টিনিউ করব, যদি শেষ না হয় আমাদের সেমিনারটা আমরা কন্টিনিউ করব। অলরাইট, প্ল্যান ইউর রেসপন্স। টাস্ক 2 কোশ্চেন হাতে পাওয়ার আগে আমরা অবশ্যই, আচ্ছা আপনারা যারা কমেন্টে এই মুহূর্তে আছেন তারা একটু কষ্ট করে, আপনারা আমাদের সাথে এখানে যারা জয়েন আছেন, আমি একটু অন্য প্রসঙ্গে কথা বলে নিই, আপনারা একটু কষ্ট করে কমেন্টে যদি আপনারা যার যার নাম্বার গুলো এখানে দেন, বা মেসেজ যদি আপনারা নাম্বার গুলো দেন আমাদেরকে মেসেজে, পার্সোনাল মেসেজে, তাহলে খুব ভালো হয়। ইনস্ট্যান্ট আপনাদের টেক্সট গুলো দিতে আমাদের ইজি হয়ে যাবে। অনেক ধর দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি আমার কাজ কন্টিনিউ করছি, আপনারা আপনাদের কাজ কন্টিনিউ করেন। লেটস গো ফর দ্য থিং। সবাইকে আবারও ধন্যবাদ আমাদের সাথে এই সেশনটাতে জয়েন করার জন্য। আমরা আজকে একটু লম্বা সেশন নেওয়ার চেষ্টা করবো, সেজন্যই আসলে সবাইকে এই কষ্টটুকু করানো, যে আবার যেন আমরা লিঙ্কে জয়েন করতে পারি। অলরাইট, লেটস গেট ব্যাক। ছিলাম রাইটিং এ, কথা বলছিলাম প্ল্যান রেসপন্স। যে টাস্ক 2 এ প্রশ্ন বোঝার পরে অ্যান্সার লেখার আগে অবশ্যই আমাকে একটু কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমাকে আমার প্রশ্নটা, যে উত্তরটা আমি লিখবো, তার অ্যান্সারটা মাথায় গুছোতে হবে, একটা ড্রাফট করতে হবে। খেয়াল রাখবেন, এই 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট যদি আপনি সময় এখানে না দেন, আপনার লিখতে যথেষ্ট স্ট্রাগল করতে হবে। লিখতে লিখতে, প্ল্যান করতে করতে, লিখতে লিখতে দুটো জিনিস একসাথে করাটা ঝামেলা হয়ে যায়। শুরুতে যদি প্ল্যানটা গুছিয়ে নেওয়া যায়, তাহলে সেই প্ল্যানটা এক্সিকিউট করা আমার জন্য ইজি হয়। আপনি যদি বাসা থেকে প্ল্যান করে বেরোন, আমি এখন নিউ মার্কেটে যাবো, সেখান থেকে ধানমন্ডি যাবো, ধানমন্ডি থেকে মোহাম্মদপুর যাবো, সেখান থেকে মিরপুর যাবো, মিরপুর হয়ে আমি গুলশানে আসবো, আপনার একটা ম্যাপ মাথায় চলে আসলো, আপনি তখন ট্রান্সপোর্ট নিয়ে চিন্তা করতে পারবেন যে এই বড় জার্নিটা আজকে সারাদিন আমি কোন কোন ট্রান্সপোর্ট ব্যবহার করবো। বাট শুরুতে আপনি যদি এরকম কোনো প্ল্যান না করেন, তারপরে বাসা থেকে বের হয়ে কিন্তু ডাম্প হয়ে যাবেন, যে আমি আসলে প্রথমে যাবোটা কোথায়, প্রথমে আমি নিউ মার্কেটে যাবো, নাকি ধানমন্ডিতে যাবো, নাকি গুলশানে যাবো, কোথায় যাবো, এলোমেলো হয়ে যাবে। So planning is always the best thing before you start writing the answer of your task 2. Support your ideas. টাস্ক 2 এর ক্ষেত্রে আপনি যখনই কোনো তথ্য দিবেন, কোনো লজিক দিবেন, আপনাকে অবশ্যই সেই লজিকের সাপোর্টে এক্সাম্পল দিতে হবে। ধরেন আপনি বললেন সমুদ্র উত্তাল থাকার সময় সমুদ্রে নামা উচিত না, সাঁতার কাটা উচিত না, এটা হচ্ছে আপনার তথ্য। এখন আপনি লজিক দিবেন। কেন? লজিকটা হচ্ছে সমুদ্রে যখন তীব্র স্রোত থাকে, তখন অনেক ভালো সাঁতার কাটতে পারা মানুষদেরকেও সমুদ্র ভাসিয়ে নিয়ে যায়, এবং যার ফলশ্রুতিতে মানুষ মারা যেতে পারে। এটা গেল হচ্ছে তথ্যের পক্ষে যুক্তি। এবার আসি আমরা আমাদের সাপোর্টিভ এক্সাম্পলে। এখন আপনি আমেরিকাকে টান দিয়ে নিয়ে আসেন, যে বা বাংলাদেশকে টান দিয়ে নিয়ে আসেন, যে বাংলাদেশে এটা হয় না, খুব কম, বাট আমেরিকাতে প্রচুর হয়। আমেরিকার বিভিন্ন সৈকতে প্রতি বছর হাজার হাজার মানুষ দুর্ঘটনার কবলে পড়ে, হয় তারা ডুবে মারা যায়, বা ডুবে কোন রকম অসুস্থ হয়ে সমুদ্রে মানুষের সহায়তায় উদ্ধার হয়ে ফিরে আসে। রিপ কারেন্ট বলে একটা ব্যাপার আছে, চোরা স্রোত বলে ওরা, বুঝতে পারা যায় না। আমাদের সেন্ট মার্টিনসেও আছে এই চোরা স্রোতের ব্যাপারটা।
ঢুকতেই কি বলে জানো, জেটি থেকে নেমেই যে ব্রিজটা আমরা পার হই, জেটিটা পার হই, হাতের ডান দিক কর্নার বরাবর একটা ট্রায়াঙ্গেল আছে, সেই ট্রায়াঙ্গেলটা হচ্ছে গিয়ে রিপ কারেন্টের একটা সোর্স। ওখানে রিপ কারেন্ট থাকে এবং ওখানে গেলে মানুষজন সাধারণত সার্ভাইভ করতে পারে না, টান দিয়ে নিয়ে চলে যায় স্রোতের কারণে, এবং ওখানে কেউ নামেও না। এনিওয়েজ, সো আপনার সাপোর্টে আপনি লজিক দিলেন, এক্সাম্পল দিলেন যে প্রতি বছর আমেরিকাতে 2% বা 5% মানুষ সমুদ্রে নেমে হচ্ছে রিপ কারেন্টের কারণে হচ্ছে তারা দুর্ঘটনা কবলিত হয়, তারা মারা যায় বা গুরুতর আহত হয়ে ফিরে আসে। ফাইন, এই যে আমি কি দিলাম, একটা ইনফরমেশন দিলাম, ইনফরমেশনকে যুক্তি দিলাম, আমার পক্ষে মতামতটা আর কি যুক্তি দিলাম, এই সেই যুক্তির ভিত্তিতে এক্সাম্পল দিলাম, দ্যাটস ইট। দ্যাট ইজ হোয়াট টাস্ক 2 ইজ অল অ্যাবাউট। রাইট ক্লিয়ারলি এন্ড কোহেরেন্টলি, আপনাকে স্পষ্টভাবে লিখতে হবে, কোনো ভেগ তথ্য দেওয়া যাবে না, অস্পষ্ট কোনো কিছু বলা যাবে না, আপনি যাই বলবেন স্পষ্ট করে বলতে হবে। আপনি মনে রাখবেন, টাস্ক 2 এ আপনি যদি কোনো তথ্য উপাত্ত দেন যেটা আপনি বানিয়ে দিচ্ছেন, যেমন আমি মাত্র আপনাকে বললাম যে কয়েক হাজার মানুষ পানিতে ডুবে মারা যায়, এটা কোনো তথ্য না, কিন্তু পরীক্ষার স্ক্রিপ্ট আমি যখন লিখছি তখন টিচারের কাছে সেটা একটা তথ্য, উনি কিন্তু গুগলে যাচাই করতে যাবেন না তথ্যটা সঠিক না বেঠিক, উনি দেখবেন আপনি তথ্যটা সঠিক গ্রামার মেনটেন করে সঠিকভাবে সুন্দর শব্দ ব্যবহার করে রিপ্রেজেন্ট করতে পারলেন কিনা। আপনি যদি তথ্যে লেখেন যে পাকিস্তান এখনো ব্রিটিশের অন্তর্গত আছে, টিচার আপনার তথ্যগত যাচাই করবে না, টিচার যাচাই করবে আপনার, এটা আমি কথা বলার জন্য বলছি, বাট দ্যাট ডাজন্ট মিন ইউ উইল রাইট ইট। এক্সাম্পল বলছি, জাস্ট সাপোর্ট করার জন্য বলছি যে আপনার পাকিস্তান এখনো ব্রিটিশদের আন্ডারে আছে এই কথাটাকে কত সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, এটা যুক্তি দিতে পারেন এবং এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারেন, দ্যাটস ইট। আপনার তথ্য সঠিক না বেঠিক, দ্য টিচার দ্য এক্সামিনার ইজ নট গোইং টু জাজ দ্যাট, তাহলে তার কিছু যায় আসে না। ওকে, এবং তথ্যগুলো ক্রোনোলজিক্যালি হইতে হবে, একটা তথ্যের সাথে একটা তথ্যের কানেকশন থাকতে হবে, অপ্রাসঙ্গিক কোনো কিছু লেখা যাবে না। কনসিডার ডিফারেন্ট ভিউ পয়েন্টস, ওই যে আপনাকে বলেছে পক্ষে বা বিপক্ষে, আপনি পক্ষের পক্ষে যুক্তি দেন, বিপক্ষের পক্ষে যুক্তি দেন, দুটোই যুক্তি দেন, তারপর আপনি আপনার পয়েন্ট অফ ভিউ বলেন। যদি কোনো পয়েন্ট অফ ভিউ সেট করতে না বলে তাহলে আপনি পয়েন্ট অফ ভিউ দরকার নাই, আপনি হচ্ছেন আপনার পক্ষে যুক্তি দেন বা বিপক্ষে যুক্তি দেন, সিম্পল হয়ে গেল। স্পিকিং টিপস, আজ স্পিকিং এর সাধারণত অ্যাকচুয়ালি তিনটা পার্ট থাকে। ফার্স্ট পার্টে হচ্ছে আপনাকে ছোট এটাকে আমরা বলতে পারি এক ধরনের ওয়ার্ম আপ সেশন, সেখানে ছোট ছোট কিছু প্রশ্ন করে, আপনার নাম জিজ্ঞেস করবে, আপনার হবি জিজ্ঞেস করবে, এখানে আপনার প্রশ্নের উত্তর আপনার পরবর্তী প্রশ্ন সেট করে দিবে। আপনাকে প্রশ্ন করলো আপনার নাম কি, আপনি আপনার নাম বললেন, সাথে বললেন যে আপনার দেশের বাড়ি অমুক জায়গায়, তখন টিচার আপনাকে আপনার দেশের বাড়ি নিয়ে প্রশ্ন করবে। এর পরবর্তীতে আপনি বললেন দেশের বাড়ি নিয়ে প্রশ্ন করে উত্তর দিলেন, দেশের বাড়িতে কথা বলতে গিয়ে আপনি দেশের বাড়িতে কি ভালো লাগে সেটা বলা শুরু করলেন, এক দুই লাইনে বললেন, বলার পরে টিচার আপনাকে ওই ভালো লাগার উপর ডিপেন্ড করে প্রশ্ন করবে। সো আপনি ড্রাইভ করবেন আপনার কথোপকথন কোন বিষয়ের উপর হবে এই পার্টটাতে। আপনাকে টিচার যে প্রশ্ন করবে তার উত্তরে আপনি যা বলবেন সেটার উপর ভিত্তি করে পরবর্তী প্রশ্ন আসবে, এবং পার্ট ওয়ানটা এভাবেই চলবে। এখানে সাধারণত নিজেকে প্রেজেন্ট করতে বলে, নিজের পরিচয় দিতে বলে, নিজের ভালো খারাপ লাগা সম্পর্কে বলতে বলে, তারপর সেখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসে, যেমন আমাকে বলেছিল আমি কোথায় থাকি, আমাকে বলেছিল আমি পুরান ঢাকায় থাকি, তারপর জিজ্ঞেস করেছিল যে আমার পুরান ঢাকায় আমি যে বাসাটা থাকি সেটা কি বাড়ি, সেটা কি কোনো হাউস নাকি অ্যাপার্টমেন্ট, আমি বলেছিলাম এটা একটা অ্যাপার্টমেন্ট, তখন বলেছিল অ্যাপার্টমেন্ট লাইফ ভালো নাকি, আপনার কাছে আপনি যে বাসা থাকেন সেই বাসাটার ভালো খারাপ দিক একটু বলেন আমাকে, কেন আপনি এই বাসা থাকেন, তখন আমাকে ভালো দিকগুলো বলতে হয়েছিল। তারপর ফার্স্ট করে কোয়েশ্চেন করলো যে খারাপ, এই বাসাটা খারাপ দিক কোনটা। দেখেন আমার প্রশ্ন থেকে কিন্তু উত্তর থেকে কিন্তু উনি আমাকে প্রশ্ন করছেন, সো আপনাকে আলটিমেটলি তাই করার কথা ক্রোনোলজিক্যালি যদি উনি যান। ইউজ আ রেঞ্জ অফ টেন্সেস এন্ড সেন্টেন্স স্ট্রাকচার, আপনি আপনার কথার মধ্যে সব ধরনের সেন্টেন্স ব্যবহার করেন, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটিভ, সাথে ইন্টারোগেটিভ আমরা ব্যবহার করি না, কারণ ইন্টারোগেটিভ তো আমি প্রশ্ন করছি না, আমি উত্তর দিচ্ছি, সো ইন্টারোগেটিভ সাধারণত ব্যবহার করা হয় না। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি এই ধরনের সেন্টেন্স ব্যবহার করেন। দ্যাট মিন্স আপনি গ্রামারে যে ধরনের সেন্টেন্স গুলো আপনি জানেন, যেগুলো জানার কথা আপনার একজন এক্সামিনি হিসেবে, আপনি সেই সব ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারছেন কিনা। অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স, প্যাসিভ ভয়েসের সেন্টেন্স, ডিগ্রি কোনো কম্পেয়ার করছেন যে আপনি আপনার সাথে আপনার কোনো কিছুর তুলনা করছেন, আপনার দুই জিনিসের মধ্যে তুলনা করছেন, বা আপনার আগের ভাষা বর্তমান ভাষার মধ্যে তুলনা করছেন, সিম্পলি আপনি ভাষা চেঞ্জ করছেন রিসেন্টলি, তো তখন আমার ডিগ্রি লাগবে। তো যেই সিচুয়েশনটা এক্সপ্লেইন করার জন্য যেই ধরনের সেন্টেন্সটা দরকার বা যেই টেন্সটা দরকার, তখন সেটা প্রপারলি আপনি ইউজ করতে পারছেন কিনা। আপনার প্রেজেন্ট টেন্সে কিছু বলতে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট দরকার, আপনি প্রেজেন্ট পারফেক্টে চলে গেলেন, টিচার এটা নোট করবে, কারণ স্পিকিং টেস্ট তো রেকর্ড হচ্ছে। শো ইন্টারেস্ট এন্ড এনথুজিয়াজম ইন দ্য টপিকস, অবশ্যই আপনি পরীক্ষার হলে যখন যাবেন, এক্সাম স্পিকিং টেস্টে যাবেন, আপনার মধ্যে অ্যাংজাইটি কাজ করবে ফর শিওর, আমার মধ্যেও করেছিল। দ্যাটস নট দ্য ফ্যাক্ট, দ্য ফ্যাক্ট ইজ আপনি যখন এক্সামে বসছেন আপনার মধ্যে এক ধরনের একটা এনথুজিয়াজম থাকতে হবে, আগ্রহ থাকতে হবে যে আমি আগ্রহী পরীক্ষা দিচ্ছি। আপনার কথা বলার সময় যেমন টিচারের এরকম মনে না হয় যে আপনি অনিচ্ছা সত্ত্বেও কথা বলছেন,
বা আমাদের কমেন্ট, হ্যাঁ দ্যাটস রাইট, ইউ আর রাইট, আই ডোন্ট লাইক ইট। নো, আমরা যে অল্প কথা উত্তর দেওয়ার চেষ্টা করি, ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্যাট। এটা দেখায়, শো করে যে আমার আপনার প্রতি আগ্রহ কাজ করছে না, আপনার প্রশ্নের প্রতি কোনো আগ্রহ নাই, আমি পরীক্ষা দেওয়ার প্রতি আগ্রহী বোধ করছি না। সো এই ধরনের ভাইব দেয়া যাবে না। অ্যান্সার ইন ফুল সেন্টেন্সেস ইনস্টেড অফ সিঙ্গেল ওয়ান্স। আপনাকে কোশ্চেন করলো, ডু ইউ লাইক ক্রিকেট, আপনি বলেন ইয়েস। নো, whenever you are asked a question, try to answer that question at least with 2 or 3 sentences maximum. For example, আমাকে যদি জিজ্ঞেস করে, do you like cricket, আমি বলবো yes, I don't like cricket, instead I love cricket. Since my childhood I have been playing cricket with my parents, especially with my father and my friends, and nowadays I do not get time, I do not get enough time to play cricket, but still I spend some time on the ground when students or some other kids play cricket and I watch them. Simple. এত কথা না বললেও চলবে। প্রথমে যদি তিনটা বললাম যে yes, I do not like cricket but I love cricket, and since my childhood I've been playing cricket with my father and now with my friends. Done. আপনি আরো অনেক কিছু বলতে পারেন, আমি একটা এক্সাম্পল দিলাম। অনেক, এই যে কি বলে জানো, ব্যাক করে যাই আমরা, টাস্ক পার্ট 2 তে চলে আসি। পার্ট 2 তে হচ্ছে আপনার এখানে কিউ কার্ড চলে আসবে। কিউ কার্ড, আপনাকে একটা কার্ড দেওয়া হবে, সেখানে একটা টপিক থাকবে, সেখানে 3-4টা প্রশ্ন দেওয়া থাকবে, আপনাকে বলতে 2 মিনিট কথা বলতে হবে টপিকটার উপরে। আপনাকে কার্ডটা দেওয়ার পরে, আপনি ধরেন একটা কার্ড থাকবে, আপনাকে দিবে, দিস দ্য কার্ড। কার্ডে একটা প্রশ্ন থাকবে লেখা, তার একটা টপিক থাকবে লেখা, যেই টপিক, আপনাকে ওই টপিকের উপর কথা বলতে হবে। এখন ওই টপিকের উপর আপনি কি কি ইনফরমেশন দিবেন, সেগুলা জানানোর জন্য, সেগুলা বোঝানোর জন্য আপনাকে কিছু কয়েকটা প্রশ্ন দেওয়া থাকবে, যে এই টপিকে কথা বলতে হবে এবং কথা বলার মধ্যে এই টপিক, এই কোশ্চেন গুলো টাচ করতে হবে, এই কোশ্চেন গুলো অ্যান্সার থাকতে হবে। তো আপনি যখন কথা বলবেন, 1 মিনিট শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে 2 মিনিট সময় দেওয়া হবে, ম্যাক্সিমাম 2 মিনিট, 2 থেকে 3 আড়াই মিনিট সময় দেয় কথা বলার জন্য, আপনাকে সময় দিবে, এবং ওই সময় আপনাকে ওই পার্টিকুলার টপিকটা প্রেজেন্ট করতে হবে। এইখানে এসে আমাদের অনেক স্টুডেন্ট ধরা খেয়ে যায়, কেন? তারা খুব ফাস্ট কথা বলতে চায়, অনেক ইনফরমেশন দিতে চায়। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে, ইফ ইউ আর ফ্লুয়েন্ট ইন স্পিকিং এ ল্যাঙ্গুয়েজ, ইউ হ্যাভ টু বি ফাস্ট, ইউর পেস শুড বি ফাস্ট। দিস ইজ এন্টায়ারলি কমপ্লিটলি রং। Fluency has nothing to do with your pace of the language, the pace that you use to speak. No connection. আমি যে কথা বলছি, কখনো কখনো আমার কথার স্পিড বেড়ে যাচ্ছে, কখনো কখনো কথার ফ্লোতে স্পিড কমে যাচ্ছে, এখন আমি খুব স্লো কথা বলছি। ফ্লুয়েন্সি মানে হচ্ছে যেখানে যেই ধরনের স্পিড দরকার, যেখানে যেখানে পজ দরকার, যেখানে আমার ফিজিক্যাল জেস্চার দরকার, সেখানে আমার প্রপার জেস্চার, প্রপার আমার স্পিড এবং প্রপার পজ দেওয়া। দ্যাট ইজ অল অ্যাবাউট স্পন্টিনিটি। এছাড়া স্পন্টিনিটি বলতে কোনো কিছু নাই। আমি অনেক ফাস্ট কথা বলবো, আমাকে বলতে হবে ব্লা ব্লা ব্লা। নো, if you want to speak fluently, you have to focus on your speech in a moderate level. That should not be too fast or too slow. That should be moderate level. যারা রাষ্ট্রনায়ক বিভিন্ন দেশের, আপনি ধরেন অ্যান্টনি ব্লিনকেনের কথা বলি, আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আমেরিকার সেক্রেটারি অফ স্টেট, সরি পররাষ্ট্রমন্ত্রী, ভুল বললাম, সেক্রেটারি অফ স্টেট। উনি যখন কথা বলেন, কোন স্পিচ দেন, ওনার ইংলিশটা দেখেন তো কত সুন্দর করে কথা বলছেন। উনি খুব আস্তে ধীরে কথা বলছেন। স্পিকিং ইজ অল অ্যাবাউট মেকিং দ্য অপোনেন্ট অর মেকিং দ্য লিসেনার আন্ডারস্ট্যান্ড হোয়াট এভার ইউ আর সেইং। আপনার কথা যদি সামনের জন বুঝতেই না পারে, তাহলে আপনার কথা বলার লাভ কি হলো? ইউজলেস। সো আপনাকে ক্লিয়ারলি বলতে হবে এবং ন্যাচারাল পেস মেনটেন করে বলতে হবে। ইউজ এ ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ টু ডিসক্রাইব ইউর টপিক। আপনি যে টপিকে কথা বলছেন, তার মধ্যে বিভিন্ন রকমের ভ্যারাইটি ইউজ করেন। ভ্যারাইটি বলতে কি বোঝাচ্ছে? বিভিন্ন রকমের গ্রামাটিক্যাল আইটেম ব্যবহার করেন, বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ অর্নামেন্টস ব্যবহার করেন, লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করেন, ইডিয়মস এন্ড ফ্রেজ ব্যবহার করেন। দিস ইনক্রিজেস ইউর মার্কস। এক্সপান্ড ইউর অ্যান্সার্স বিয়ন্ড দ্য বেসিক ইনফরমেশন। আপনাকে জিজ্ঞেস করলে আপনি কোথায় থাকেন, আপনি বলেন আমি পুরান ঢাকায় থাকি, বা আপনি গুলশানে থাকি, একটু এলাবোরেট করেন বাড়তি ইনফরমেশন দিয়ে, 1-2 লাইন, যেটা শুরুতেই বলে আসলাম। সেখানে জিজ্ঞেস করবে না, এখানে আপনাকে টোটাল একটা 2 মিনিটের মধ্যে বা 2.5 মিনিটের মধ্যে কথা বলতে হবে। তো যে প্রশ্ন লেখা আছে 3টা, আপনি কি 3টা প্রশ্ন তো 3 লাইনে শেষ করে দিবেন? সেগুলো তো দেওয়াই যায়, বাট নো, আপনাকে এন্টায়ার একটা গল্প বলতে হবে ওই টপিকের উপর বেস করে, যেই গল্পের মধ্যে ওই 3টা প্রশ্নের উত্তর থাকবে। আরো অনেক কিছু থাকা যাবে না, এমন কোনো কথা নাই। অলরাইট, পার্ট 3, পার্ট 2 এর পরে পার্ট 3 চলে আসছি। এখানে কোয়েশ্চেন আনসার চলবে। এখানেও পার্ট 2 এর উপর ডিপেন্ড করে কিছু কোয়েশ্চেন থাকবে, উনি একটা প্রশ্ন করবেন, এরপর আপনি উত্তর দিবেন, সেই উত্তরের উপর ভিত্তি করে পরবর্তী প্রশ্ন করবেন, ডিপেন্ড করে জিনিসগুলা।
এগুলো ডিপেন্ড করে আপনি আপনার প্রশ্নের উত্তর ডিফাইন করবে পরবর্তী কোশ্চেন কি হইতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। গিভ থটফুল এন্ড ওয়েল স্ট্রাকচার্ড অ্যান্সার, একটু চিন্তা করে ভেবে 1 সেকেন্ড সময় নিয়ে, আপনি 2 সেকেন্ড ভাবেন, 5 সেকেন্ড ভাবেন, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই যে প্রশ্ন শোনার পর আপনি 5 সেকেন্ড ভাবলে টিচার আপনাকে মার্কস কম দিবে। ভেবে কথা বলে বুদ্ধিমানরা, মনে রাখবেন এটা। যারা নির্বুদ্ধিতা প্রদর্শন করতে চায় তারাই না ভেবে ঘুরঘুর করে কথা বলে যায়। আপনি কথা বলবেন পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য, আপনাকে অবশ্যই ভেবে কথা বলতে হবে। দ্যাট শুড বি থটফুল এন্ড ওয়েল স্ট্রাকচার্ড। সাপোর্ট ইউর অপিনিয়ন্স উইথ রিজনস এন্ড এক্সাম্পলস, এটা আমি একটু বলে আসছি। আপনি যে উত্তরই দিবেন, এখানে একটু হয়তো আর্গুমেন্টারি কোনো কথাবার্তা আসতে পারে, আপনি যে উত্তরই দিবেন তার পক্ষে এবং বিপক্ষে বা পক্ষে আপনাকে যুক্তি দিতে হবে এবং উদাহরণ দিতে হবে। ইউজ এ রেঞ্জ অফ ভোকাবুলারি এন্ড গ্রামাটিক্যাল স্ট্রাকচারস, একটু আগে বলে আসছি, আর বল রিপিট করছি না। শো ইউর এবিলিটি টু ডিসকাস অ্যাবস্ট্রাক্ট টপিকস। অ্যাবস্ট্রাক্ট টপিক, যে টপিকটার সম্বন্ধে আপনি কখনো জানেনই না, পড়েনি নাই, আউট অফ নোয়ার চলে আসছে। আমার স্টুডেন্ট কখনো বই পড়ে নাই, ও বই পড়তে পছন্দ করে না, সো শি ডাজন্ট লাইক রিডিং বুকস ফর এক্সাম্পল। এখন আপনাকে পরীক্ষার হলে বললো যে আপনাকে একটা, আপনার রিসেন্টলি পড়েছেন এমন একটা বই নিয়ে আপনাকে প্রশ্ন করলো যে আই থিঙ্ক ইউ রিড বুকস অ্যাজ ইউর স্টুডেন্ট, সো which book can you mention any book, name of any book or title of any book that you have read recently? এখন আপনাকে প্রশ্ন করলো যে আপনি রিসেন্টলি পড়েছেন একটা বইয়ের নাম বলতে পারেন, আপনি কি নো বলবেন যে নো আই ডোন্ট রিড বুকস? এটা একটা আনসার হইতে পারে, বাট তখন বুদ্ধি খাটিয়ে বলা যে ইয়েস আই হ্যাভ রিসেন্টলি আই রিড নাম্বার অফ বুকস ইন মাই, মিথ্যা কথা কিন্তু, আই রিড আ নাম্বার অফ বুকস ডিউরিং মাই leisure time, আমি during my leisure, it is a favorite pastime of mine, রিসেন্টলি আই হ্যাভ রেড, তখন সে বানায় বানায় একটা বইয়ের নাম বলতে পারে যে বই জীবনে কেউ লেখাই নাই, রাইট এর নাম বানায় বলতে পারে। টিচার ইজ নট গোইং টু জাজ ইউ আউট অফ ইউর ইনফরমেশন, টিচার ইজ গোইং টু জাজ ইউ আউট অফ ইউর প্রেজেন্টেশন অফ দ্য ইনফরমেশন। মাথায় রাখতে হবে, আপনি কি তথ্য দিচ্ছেন তার উপর আপনাকে জাজ করা হবে না, আপনি তথ্যটা কিভাবে উপস্থাপন করছেন তার উপর আপনাকে জাজ করা হবে। দ্যাট ইজ হোয়াট ইজ অল অ্যাবাউট, দিস দ্য সিক্রেট। আমরা ঘাবড়ে যাই, টপিক কমন পড়েনি ঘাবড়ে যাই, এটা তো আমি জানি না, আমি মুভি দেখি না, মুভি নিয়ে কোয়েশ্চেন করেছে, আমাকে বাংলা মুভি নিয়ে কোয়েশ্চেন করেছে, আমি জীবনে বাংলা মুভি দেখি না, বাংলা মুভি নিয়ে কোয়েশ্চেন করেছে, বাবাজি করে দিয়ে আসছি, যে মুভির নাম বলছি সেই মুভি টিচারও দেখে নাই, আমিও দেখি নাই, তো কি হলো? সরি, এক্সকিউজ মি। অলরাইট, আমরা মনে হয় আমরা এখনই আমাদের একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের নেক্সট এটা চলে যাব আমরা, আপনারা নেক্সট সেশনটায় জয়েন করবেন আশা করি। আমরা এরপর আরেকটা স্লাইড বাকি আছে, এরপর আমরা কোয়েশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। কোয়েশ্চেন অ্যান্সার সেশনে গিয়ে আমরা আপনাদের যার যা প্রশ্ন আছে সেগুলো নিয়ে একটা আধা ঘন্টা ছোট সেশন করবো, আর একটা যে কোনো প্রশ্ন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, বাট আমি যে সবকিছু অ্যান্সার দিতে পারবো এমন ধরে নেওয়ার কোনো কারণ নাই, বিকজ আই এম নট রোবট অর নট গুগল, ইভেন গুগল ক্যানট অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স। সো যতটুকু সম্ভব যা প্রশ্ন আসবে এই লাস্ট স্লাইডটা করার পরে সেটা নিয়ে আমরা কথা বলবো। সো আমি এই মুহূর্তে এখান থেকে আমি নিজেকে ভিডিও ক্লোজ করছি, অডিও ক্লোজ করছি, হ্যাভ পেশেন্স, কিছুক্ষণের মধ্যে আপনাদের লিঙ্ক মনে হয় চলে গেছে অলরেডি, সো রিজয়েন দ্য সেকেন্ড লিঙ্ক। অলরাইট, আই এম লিভিং। বাকিরা জয়েন করুক।
Thank you for having patience. Let us start once again. আমরা আবার আমাদের টপিকে ব্যাক করে চলে যাই। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, রাইটিং নিয়ে কথা বলার পর আমাদের একটা স্লাইড বাকি ছিল, যেটা নিয়ে আমরা কথা বলবো, যেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের পুরো সেশনের মধ্যে। সেইটা নিয়ে আমরা এখন কথা বলবো। আমরা স্লাইডে চলে যাচ্ছি। We are going to I'm going to present. আচ্ছা, আইএলটিএস নিয়ে সবার মধ্যে যে অ্যাংজাইটি কাজ করে আইএলটিএস এক্সামটা নিয়ে, তার প্রথম এবং প্রধান কারণ, আইএলটিএসটা হয় ইংরেজি ভাষার উপরে। ইংরেজি ভাষা টেস্ট, ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের টেস্ট। আমাদের ছোটবেলা থেকে ইংরেজির প্রতি এক ধরনের ভয় কাজ করে। সেই ভীতি, ইংরেজি ভীতি যদি আমি কাটিয়ে উঠতে না পারি, তাহলে কিন্তু আইএলটিএস পরীক্ষায় ভালো করা যাবে না, ইংরেজি প্রপারলি শেখা যাবে না, আমি ইংরেজি নিয়ে যথাযথভাবে কাজই করতে পারবো না। এখন যদি স্পেসিফিক ভাবে আমরা আইএলটিএস এর ক্ষেত্রে যে অ্যাংজাইটি কাজ করে আমাদের, সেই অ্যাংজাইটি দূর করার জন্য আমরা কি করতে পারি সেটা নিয়ে যদি কথা বলি। কারণ আইএলটিএস পরীক্ষা যতটুকু না প্রিপারেশনের, তার চেয়ে বেশি মাথা ঠান্ডা রেখে নিজের মধ্যে যে দক্ষতা ডেভেলপ করেছে সেটা উপস্থাপনের। আমি যদি মাথা ঠান্ডা রাখতে না পারি, তাহলে আমি আমার দক্ষতাকে উপস্থাপন করতে পারবো না। মাথা ঠান্ডা না রাখলে কোনো কিছুই প্রপারলি করা যায় না। সো আইএলটিএস পরীক্ষায় ভালো করতে হলে, ভালো করতে কথাটাই ব্যবহার করবো না আমি, আইএলটিএস পরীক্ষা কার্যকর ভাবে দিতে গেলে আমাকে অবশ্যই মাথা ঠান্ডা রাখার প্র্যাকটিস করতে হবে। নিজের মধ্যে যে অ্যাংজাইটি কাজ করে, ভয় কাজ করে, এক ধরনের নার্ভাসনেস কাজ করে, সেটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। সেগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি? ফার্স্ট স্টেপ, আইডেন্টিফাই অ্যাংজাইটি ট্রিগার্স। কোন বিষয়টা আপনার মধ্যে অ্যাংজাইটি তৈরি করে, অ্যাংজাইটি ট্রিগার করে, আপনার মধ্যে ভয়টা শুরু করে। আমরা তো সারাক্ষণ ভয় পাই না, কোন একটা স্পেসিফিক বিষয় আমার মধ্যে ভয় কাজ করে। যেমন আমার একটা স্টুডেন্ট ছিল, ও গরম চা কফি বা যে কোনো কিছু সামনে আনলে ও ভয় পেত। মানে ওর কাছাকাছি আনা যেত না, ওগুলো ও খেতেও না এবং ওগুলো সহ্যও করতে পারতো না। কেন? ওর বয়স যখন 5 বা 5.5 বছর, তখন ও একবার কফি খাওয়ার জন্য জেদ করেছিল ওর বাবার কাছে। ওর বাবা ধোয়া ওঠা কফি পছন্দ করতো, সে সেটাই খায়। তো বাবা জেদ করে ওর কফির মগ দিয়েছিল, খাও। এবং ছোট মানুষ বুঝতে পারেনি, একদম বড় করে সিপ নিয়েছে, তার জিভা পুড়ে গিয়েছিল। তারপরে যেহেতু কি বলে যেন, ইনস্ট্যান্ট কফি মগ ছুঁড়ে ফেলতে গিয়ে গায়ের উপর কফি পড়ে গিয়েছে। সো ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। ফ্রম দ্যাট ডে অনওয়ার্ড সে গরম কফি বা চায়ের মগ সহ্য করতে পারেন, ওই ট্রমাটা তার ভিতরে রয়ে গেছে। তার সামনে সারাক্ষণ ভয় পাচ্ছে এরকম না, কিন্তু চা কফি যে সারাক্ষণ সে ভয় পাচ্ছে এরকম কোনো ব্যাপার। যখনই তার সামনে চা বা কফি আনা হচ্ছে বা রাখা হচ্ছে, সে ট্রিগার হচ্ছে এবং তার মধ্যে এক ধরনের অস্বাভাবিক ব্যবহার আমরা দেখতে পাই। রাইট? সো আপনাকে বুঝতে হবে, চা কফিটা তার সামনে আনলে সে ট্রিগার্ড হচ্ছে, তার মধ্যে অ্যাংজাইটি লেভেল ডেভেলপ করা শুরু করছে। সো আপনার মধ্যে কোন বিষয়টা অ্যাংজাইটি লেভেল ডেভেলপ করছে বা অ্যাংজাইটি তৈরি করছে, সেটা আপনাকে জানতে হবে। দিস অ্যাওয়ারনেস হেল্পস ইন ডেভেলপিং কোপিং মেকানিজম। আপনি যদি একবার বুঝতে পারেন যে আপনার মধ্যে কোন বিষয়টা সমস্যা করছে, কোন বিষয়টা আপনাকে অ্যাংশাস করে তুলছে, তাহলে ওই বিষয়টা দূর করা আপনার জন্য সহজ হয়ে যায়। আমাদের জ্বর হয়, আমরা ডাক্তারের কাছে যাই। আমরা কিন্তু জ্বর হয়েছে জন্য ডাক্তারের কাছে যাই না, আমরা ডাক্তারের কাছে যাই জ্বর হওয়ার কারণ জানার জন্য। জ্বর কিন্তু নিজে কোনো রোগ না, জ্বর হচ্ছে আরেকটা রোগের সিমটম। মেডিকেল সায়েন্সে যেটা বলে, জ্বর হচ্ছে আরেকটা রোগের সিমটম, যে আপনার শরীরে কোন একটা রোগ বাসা বেঁধেছে, যার সিমটম হিসেবে আপনার শরীরের তাপমাত্রা বেড়ে গেছে। জ্বর ইটসেলফ, ফিভার ইটসেলফ ইজ নট এ ডিজিজ, ইটস আ সিমটম। অলরাইট? সো আপনি যদি সিমটমটা ধরতে পারেন যে কি সিমটম, এইটা হচ্ছে কোত্থেকে সিমটমটা আসলো, জ্বর হয়েছে সিমটম, কোত্থেকে আসলে আপনাকে জানতে হবে। সো আপনার মধ্যে ভয়টা কোত্থেকে আসতেছে সেটা জানতে হবে। সেটা জানতে পারলে এটা রিমুভ করা, ওভারকাম করা, মেকানিজম থেকে ফাইট করা, আমার নিজের মধ্যে সেটার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সহজ হয়ে যায়। রিল্যাক্সেশন টেকনিক্স, প্র্যাকটিস রিল্যাক্সেশন টেকনিক্স লাইক মেডিটেশন অর প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন। অনেকে অনেক ভাবে রিল্যাক্সেশন টেকনিক অনেক ধরনের ব্যবহার করে। যারা হচ্ছে মুসলিম তারা নামাজ পড়ে, অনেকে মেডিটেশন করে, অনেকে হচ্ছে ধ্যান, মেডিটেশনে ধ্যান করা, নামাজের মধ্যে মানুষজন ধ্যান করে। আপনার টেকনিক একান্ত আপনার নিজেকে ডেভেলপ করতে হবে। কেউ বই পড়ে অ্যাংজাইটি দূর করার জন্য, আমি বই পড়ি। আমার সাথে সব সময় একটা বই থাকে, অলওয়েজ কোনো না কোনো একটা বই থাকে। whenever I feel relaxed I read books, whenever I'm anxious I read books too.
বইয়ের মধ্যে ঢুকে গেলে ব্রেনটা একদিকে ব্যস্ত হয়ে যায়, একটা ভিন্ন জগতে চলে যায়, তখন অ্যাংজাইটি লেভেল অটোমেটিক আস্তে আস্তে নিচে নামতে থাকে। বই পড়ার সময় যে মনোযোগ পুরোপুরি চলে আসে তা না, ইট টেক্স টাইম। আপনাকে সময় দিতে হবে। আপনি মেডিটেশন করলেও সময় দিতে হবে, আপনি অস্থির থাকলেও সময় দিতে হবে, আপনি যদি প্রে করতে চান তাও সময় দিতে হবে। বাট এই পয়েন্টটা আপনাকে নিজের মতো করে ডেভেলপ করে নিতে হবে। আপনার মনস্তত্ত্ব আপনার কন্ট্রোলে রাখতে হবে। আপনার মনস্তত্ত্বের উপরে কোন টেকনিক কাজ করবে সেটা বলা যায়। অনেকের ক্ষেত্রে ডিপ ব্রিদিং কাজ করে, যে কয়েকবার ডিপ ব্রিদিং করলে পানি খেলে ঠিক হয়ে যায়। অনেকের ক্ষেত্রে এটা কাজ নাও করতে পারে। অনেকে মিউজিকে কাজ করে, মিউজিক শুনে। অনেকে বাইরে চলে যায়, জগার্স টগার্স করে শুটু পরে হচ্ছে তার জগিং করতে চলে যায়। অনেকে জিমে চলে যায়। এক একজনের রিল্যাক্সেশন টেকনিক এক এক রকম। আপনার ক্ষেত্রে কোনটা কাজ করবে এটা একান্তই আপনার নিজেকে খুঁজে বের করতে হবে। সিক সাপোর্ট। বাট এরকম যদি না হয়, যে এরকম যদি হয় যে আপনার কোনো কিছুতে কাজ হচ্ছে না, আপনি চাইলে তখন আপনার কাছের বন্ধুর সাথে কথা বলতে পারেন, ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলতে পারেন, অথবা যে কোনো একজন কাউন্সিলরের শরণাপন্ন হতে পারেন, যিনি পেশাগতভাবে বা আপনাকে সেবা দেবেন। একজন পেশাগত কাউন্সিলর, যিনি মনস্তত্ত্ববিদ বলতে পারেন, মনস্তাত্ত্বিক বিদ বলতে পারেন, বা সাইকিয়াট্রিস্ট বলতে পারেন, বা সাইকোলজিস্ট বলতে পারেন, যার কাছে আপনার যাওয়ার প্রয়োজন আপনি যেতে পারেন। এখানে বেস্ট ফ্রেন্ড অনেক সময় ভালো রোল প্লে করে। শেয়ারিং এর ফিলিংস ক্যান বি হেল্পফুল। আপনি কি বোধ করছেন, কেমন লাগছে, এই ধরনের কথাবার্তাগুলো ভেতরে যখন কোনো একটা অস্বস্তি তৈরি হয়, সেটা যদি কারোর সাথে শেয়ার করেন, ভেতরের অস্বস্তিটা, দম বন্ধ করা পরিস্থিতি আস্তে আস্তে কমে আসে। বেলুনের ভেতর যখন বাতাস চাপা থাকে, বাতাসটা বের করে দিলে হালকা হয়ে যায়, ঠিক তেমন আমাদের বুক থেকে পাথরটা নেমে যায়। বিল্ড কনফিডেন্স। প্র্যাকটিস করতে 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 নিজের মধ্যে কনফিডেন্স লেভেল ডেভেলপ করতে হবে। আমি ইনস্ট্রাকশন দিলে আপনার ভেতরে কনফিডেন্স লেভেল ডেভেলপ করবে না। আপনি পৃথিবীর বেস্ট আইএলটিএস টিচারের কাছে গেলে, বেস্ট ইনস্টিটিউশনে গেলেও আপনার কনফিডেন্স লেভেল ডেভেলপ করবে না। বিকজ কনফিডেন্স লেভেল কামস ফ্রম উইদিন। আপনার ভেতর থেকে এটা আসে, বাইরে থেকে ভেতরে ঢোকে না। আপনার ভেতরে নিজেকে কনফিডেন্স লেভেল ডেভেলপ করার জন্য কাজ করতে হবে। আপনি নিজেই কাজ করবেন এটা নিয়ে। কি কাজ করবেন? আগের ধাপগুলো বললাম, সেগুলো অনুসরণ করেন, প্র্যাকটিস করেন। প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। আজকে পারবেন না, তারপর পারবেন। পরশুদিন পারবেন না, তারপরের দিন পারবেন। কয়দিন পারবেন না? আপনি সাইকেল চালানো নিশ্চয়ই একদিনে শেখেন নাই, 1 মিনিটে শেখেন নাই, হয়তো 2 দিনে শিখেছেন বা 5 ঘন্টায় শিখেছেন। প্রথম মিনিট থেকে শুরু করতে স্ট্রাগল করতে হয়েছে। সো ইউ হ্যাভ টু বি রেডি ফর গোয়িং থ্রু এ স্ট্রাগল ইফ ইউ ওয়ান্ট টু কোপ আপ উইথ আলস। ফোকাস, ডিপ ব্রিথিং। ডিপ ব্রিথিং, যেটা আমি তোকে বললাম, সবার ক্ষেত্রে এই জিনিস কাজ নাও করতে পারে, বাট ইট ইজ সেড দ্যাট আমরা যখন ডিপ ব্রেথ করি, আমাদের শরীরের প্রত্যেকটা কোষে প্রপারলি অক্সিজেন যায়, এবং আস্তে আস্তে আমাদের অ্যাংজাইটি লেভেল নিচে নেমে আসে। ইটস এ গুড প্র্যাকটিস। শাওয়ার নিতে পারেন। শাওয়ার নেওয়া খুব ভালো একটা কাজ এই ক্ষেত্রে, শাওয়ার খুব এফেক্টিভ হয়। ফোকাস অন ওয়ান টাস্ক এট এ টাইম। আপনি লিসেনিং নিয়ে বসছেন, লিসেনিং এর 3টা স্ট্রিপ থাকবে, 3টা অডিও শুনতে হবে আপনাকে। 3টা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, একটা নিয়ে মাথা ঘামান। একটা স্ক্রিপ্ট আসছে, একটা অডিও শুনতে হবে। পার্ট 1, পার্ট 1 এ 6টা কোশ্চেন আছে বা 10টা কোশ্চেন আছে। 10টা কোশ্চেন নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আপনি একটা কোশ্চেন নিয়ে মাথা ঘামান। ওয়ান এট এ টাইম। অনেকগুলো টাস্ক করতে হবে। ঘুম থেকে উঠে আমাকে হচ্ছে বিছানা গুছাতে হবে, আমাকে ঘর ঝাড়ু দিতে হবে, আমাকে হচ্ছে ফ্রেশ হতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট রেডি করতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, খেতে হবে, রেডি হতে হবে। তো ওগুলো বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করলে আমি একটাও করতে পারবো না। আমার চিন্তা করা বাদ দিয়ে আমাকে টাস্ক ফোকাসড হইতে হবে, ওয়ান এট এ টাইম। ঘুম থেকে উঠেছি, ফার্স্ট কাজ বিছানাটা গুছিয়ে ফেলা, উঠে চাদর টান দিলাম, বালিশটা গুছিয়ে রাখলাম, চাদর ভাঁজ করে রেখে দিলাম, ডান, কাজ কমপ্লিট। এবার কাজ কোনটা? ফ্রেশ হওয়া। গেলাম ওয়াশরুমে, দাঁত ব্রাশ করলাম, শাওয়ার নিলাম, শাওয়ার নিয়ে বের হলাম, কাজ শেষ। এখন টাস্ক কি? টাস্ক হচ্ছে গিয়ে ফ্রিজ থেকে জুসের বটলটা বের করা, ব্রেডের মধ্যে বাটার লাগানো, লাগায় খাওয়া, টাস্ক শেষ। এবার আসলাম রেডি হইতে, অথবা আগে রেডি হয়ে নিলাম, এখন রেডি হইতে আসলাম, প্যান্ট শার্ট অথবা মেয়েদের যে ড্রেসগুলো আছে সেগুলো পরলাম, পরে রেডি হলাম। দেখেন, শুনতেও সুন্দর লাগছে, ক্রোনোলজিক্যালি যাচ্ছি আমি। টাস্ক গুলো আপনাকে এভাবে ক্রোনোলজিক্যালি যেতে হবে। একসাথে অনেক কিছু নিয়ে চিন্তা করতে হবে। আজকে লিসেনিং করবেন, লিসেনিং করতে ভালো লাগছে, ওকে, গো উইথ লিসেনিং, করতে থাকেন। একটা বই শেষ করে ফেলেন লিসেনিং করে, সমস্যা নাই তো। আপনার আজকে এই যে সবগুলো করতে হবে, একটা প্রশ্নের রিডিংও আজকে করতে হবে, লিসেনিংও আজকে করতে হবে, আপনার স্পিকিং প্র্যাকটিস আজকেই করতে হবে, নট নেসেসারি। নো, ওয়ান টাস্ক এট এ টাইম। ডোন্ট প্যানিক। প্যানিক করা যাবে না, প্যানিক করা যাবে না। এবার আমি আমার এটা বন্ধ করে দিচ্ছি, শেয়ারিং, স্ক্রিন শেয়ারিং বন্ধ করে দিচ্ছি। ওকে, প্যানিক করা যাবে না। পরীক্ষার আগে এবং পরীক্ষার মাঝখানে সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের এই অ্যাংজাইটি এবং প্যানিক অ্যাটাক। অনেক স্টুডেন্ট অনেক ভালো প্রিপারেশন থাকার পরেও অনেক
ভালোভাবে পরীক্ষার হলে গিয়ে বসেও পরীক্ষার আগে কোনো প্যানিক করে না, পরীক্ষার হলে যাওয়ার পর পরিবেশ দেখে প্যানিক করা শুরু করেছে। অনেক সিচুয়েশন এরকম আছে, অনেক স্টুডেন্ট খুব ভালো করার কথা, সেখানে হয়তো তার 8 বা 8.5 পাওয়ার কথা, সে 7.5 পেয়ে বসে আছে, প্যানিক করার কারণে সবগুলো কোয়েশ্চেন প্রপারলি অ্যাপ্রোচ করতে পারেনি, অ্যান্সার করতে পারে। আপনি মনে রাখবেন, লিসেনিং এবং রিডিং এ, রাইটিং এ প্যানিক সামলায় নেওয়া যায়, রাইটিং এবং স্পিকিং এ প্যানিক, ইনস্ট্যান্ট প্যানিক করলে সামনে নেওয়া যায়, 5 সেকেন্ড 6 সেকেন্ড সময় থাকে। বাট রিডিং এবং লিসনিং ক্ষেত্রে যেহেতু সেটা পুরা ঘড়ি ধরে দৌড়ায়, 30 মিনিটে 40টা উত্তর, 60 মিনিটে 40টা উত্তর ঘড়ি ধরে দৌড়ায়, সেখানে প্যানিক করার কোনো সুযোগ নাই। আপনাকে নিজের প্যানিক করা থেকে আটকাইতে হবে, যেভাবে সম্ভব আপনার নিজেকে কন্ট্রোলে রাখতে হবে, কাম থাকতে হবে। এক্সাম এই আইএলটিএস টেস্টে ভালো করার 50% সফলতা নির্ভর করে আপনি পরীক্ষার হলে কতটুকু কামলি এক্সামটাকে অ্যাপ্রোচ করতে পারছেন তার উপরে। দ্যাটস now the floor is open. If you have any question, if you want to know anything more, you can ask freely. I'll try my level best to satisfy you with my answer. আচ্ছা ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল। অবশ্যই, প্লিজ। আম, আপনি ওই যে ভোকাবুলারির কথা যেটা বললেন, তো সেটা যারা বিগিনার্স আছে, মানে তারা একদম মানে কিভাবে শুরু করবে, মানে সেটা Okay, vocab. সেক্ষেত্রে আপনার মানে পরামর্শটা কি, কিভাবে শুরু Suggestion. করলে All আমাদের জন্য? right. Okay, how to develop your vocabs, right? How to enrich your vocabulary, right? এটাই তো প্রশ্ন। জি এই জি। প্রশ্নটা কার করা আছে? Base answer, pros and cons. All right. Anyone else? Anyone has any more questions? আমি দুটো কোশ্চেন পেয়েছি, আমি সবগুলো প্রশ্ন নিয়ে একটা একটা করে উত্তর দেওয়া শুরু করবো, এই জন্য প্রশ্নগুলো জানতে যাচ্ছি একবারে। কেউ যদি ভয়েসে করতে না চান, টেক্সট করে করতে পারেন, মাত্র অনেক সাহেব করলেন। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। শানানু সামওয়ান, আই ডোন্ট গেট দ্য নেম, এটা আমার কোনো ফ্যামিলিয়ার নাম না, আমি হয়তো নাম উচ্চারণ ভুল করলাম কিনা আমি জানি না। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। ইউ স্পেল রাইট অ্যাকচুয়ালি, মানে উচ্চারণ ঠিক হয়েছে, আবার আপনি আমাকে ওকে, সানা রাখতে পারেন। ওকে, থ্যাংক ইউ। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। ওরকম কিছু না, মানে ব্যাপারটা যেটা হয়, আমার রিডিং মডিউলটা নিয়ে একটু সমস্যা হয়। যে রিডিং এ হচ্ছে গিয়ে মানে যেটা হয় যে আমাদের আসলে পড়ার ওরকম মানে প্র্যাকটিস তো থাকে না, সো যেটা হয় রিডিংটা দেখলে একটু প্যানিক লাগে। ফার্স্ট অফ অল প্যাসেজটা অনেক বড়, বারবার ডিস্ট্রাক্টেড হয়ে যায়। মানে যেটা হয় মুখে পড়লে তো মানে ডিস্ট্রাকশনটা কম হয়, কিন্তু মুখে পড়া তো মানে পড়লে তো টাইমটা অনেক ওয়েস্ট হয়। তো মনে মনে পড়তে গেলে বারবার ডিস্ট্রাক্টেড হয়ে যায়, আর মনে হয় যে প্যাসেজটা পুরোটা পড়ার পর মনে হয় মাথায় কিছু ঢুকলো না। কিন্তু দেখা যায় যে অনেক টাইম নিয়ে পড়লে তখন হয়তো যে না বুঝা যায় যে প্যাসেজটা মানে না বুঝার মতো কিছু ছিল না। কিন্তু রিডিং এর সময় যেটা হয় যে টাইমের একটা ব্যাপার থাকে। তো মানে ফার্স্ট অফ অল যেটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে পড়লে হয়তো বুঝা যাবে, কিন্তু পড়াটাই আসলে একটা ভয়ের জিনিস হয়ে যায়। এটা কাটায় উঠবো কিভাবে সেটা বুঝতে পারি না। অলরাইট, ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি ভেরি গুড কোয়েশ্চেন, এবং খুবই আহ, কি বলবো আমি, আমাদের প্রাসঙ্গিক প্রশ্ন বলতে হবে। আমাদের যেই টার্গেট নিয়ে আমরা আজকে সেমিনারটাতে এসেছি, এটা একটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আমি এটা নিয়ে ডিটেলসে কথা বলবো কিছুক্ষণের মধ্যেই। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি প্রশ্নগুলো নিয়ে এক এক করে অ্যান্সার দিব, সেজন্য প্রশ্নগুলো জানতে চাচ্ছি। আচ্ছা, আমি তাহলে কথা বলি প্রথমেই। চৈতি প্রশ্ন করেছেন যে আমরা ভোক্যাব কিভাবে ডেভেলপ করতে পারি, ভোক্যাব কিভাবে নিতে পারি। প্রথম হিসেবে অনেকে আপনাকে অনেক ধরনের কথা বলবে যে বই কিনে শব্দ অর্থ মুখস্থ করা, শব্দের মানে জানা, এ করা। আমি বলবো যে আপনার এখানে আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য আপনার এত সময় নষ্ট করার কোনো মানে হয় না। আপনি যদি আইএলটিএস এর প্রিপারেশন নিতে চান, আইএলটিএস এর ম্যাটেরিয়ালস গুলো পড়তে পড়তেই আপনার শব্দ ভান্ডার ডেভেলপ করে যাবে। কিরকম আপনাকে বলি আমি, আপনি যদি গুগল যান, গুগলে গিয়ে সার্চ করেন আইএলটিএস রিডিং ম্যাটেরিয়ালস, আপনাকে বেশ কিছু প্যাসেজ বের করে দিবে। আমি স্পেসিফাই করে দিই, ধরেন চৈতি, আমি জেন্ডার রোল সম্মান করেই বলছি, আপনাকে জি জি। জেন্ডার রোল সম্মান করেই বলছি যে ধরেন আপনি হচ্ছেন রান্না বান্না পছন্দ করেন, অথবা আমাদের দেশে যেটা তথাকথিত মেয়েদেরকে টাইপ করা হয়, মেয়েরা সাজগোজ পছন্দ করে, আপনি ওই টপিকের উপর পড়তে পারেন। যেমন আপনাকে একটা তথ্য দেই যে কি বলে জানো, গ্রিসে, গ্রিস না, ইজিপ্টে
যখন কি বলে ক্লিওপেট্রা ছিলেন, ধারণা করা হয় এবং বলা হয় যে ক্লিওপেট্রা নিজের সৌন্দর্য বর্ধনের জন্য বা নিজের সৌন্দর্য অটুট রাখার জন্য উনি পানিতে পার্লের গুঁড়া পার্ল রিজলভ করে সেই পানিটা খেতেন এবং সেটাতে তার স্কিন গ্লো করতো। আপনাকে আমি তথ্য দিলাম, ফর এক্সাম্পল আমাদের দেশের জেন্ডার রোলের প্রেক্ষিতে যেটা ধরে নেওয়া হয় সেটার প্রেক্ষিতে আমার মতামত না। আপনি আগ্রহী বোধ করলেন যে এখন আমি জেন্ডার এইটা পড়বো, এটা জানবো যে ঠিকই ক্লিওপেট্রা এরকম করতেন কিনা। আপনি যখন এই সম্পর্কে জানতে চাবেন যে ক্লিওপেট্রার সিক্রেট অফ ক্লিওপেট্রাস বিউটি, ট্রাস্ট মি আপনি হাজার হাজার লেখা পাবেন এটা নিয়ে, কয়েক লক্ষ লেখা চলে আসবে আপনার সামনে। আপনার এই টপিকটা আগ্রহ আছে, আপনি এটা নিয়ে একটা আর্টিকেল পড়েন না, আর্টিকেল পড়েন। আর্টিকেলটা কিভাবে পড়বেন? আপনি আর্টিকেলটা পড়ছেন, গুগলে পড়লে সুবিধা হয় যে আমি যদি অনলাইনে পড়ি, মোবাইলে পড়ি বা কম্পিউটার স্ক্রিনে পড়ি, ইনস্ট্যান্ট কোনো শব্দ না বুঝলে সেই শব্দটা কাট করে কপি করে নিয়ে গুগলে পেস্ট করলে মিনিং বের করে দিচ্ছে। আপনারা মনে রাখবেন IELTS একটা ফর্মাল টেস্ট। এই টেস্টের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আমাকে ফর্মালি পড়তে হবে, ফর্মালি লিখতে হবে, ফর্মালি যেই কাজগুলো করা দরকার সেগুলো ফর্মালি করতে হবে। আইএলটিএস কোনো পার্ট টাইম এক্সাম না, পার্ট টাইম টেস্ট না। আপনি 20,000 25,000 টাকা খরচ করতেছেন একটা কোর্সের পিছনে, একটা টেস্টের পিছনে, মক টেস্টের পিছনে, আপনার যাওয়া আসার পেছনে। সবকিছু মিলিয়ে যখন আপনি আলটিমেটলি এই কাজটা করতে যাবেন, এক্সামটা দিবেন, তার আগে প্রপারলি প্রিপারেশন নেওয়াটা খুবই জরুরি। সো আপনার ভোকাবুলারি স্টক ডেভেলপ করার ক্ষেত্রে আমার সাজেশন থাকবে চৈতি, আপনি যে জি। টপিকগুলো পছন্দ করেন সেই টপিকগুলো পড়েন, অথবা আমাদের ক্যামব্রিজের যে বইগুলো আছে, ক্যামব্রিজের 1 থেকে এখন বোধহয় বাজারে 18 পর্যন্ত আছে, 1 to 18 প্রবাবলি আছে এখন, ইফ আই এম নট রং। আপনি বইগুলো কিনে ফেলেন, এক সেট বই তো খুব বেশি হলে 500 থেকে 550 টাকার মতো বা 600 টাকার মতো হতে পারে। বইগুলো কিনে ফেলেন, কিনে যেটা করবেন আপনি পড়তে পড়তে ভোকাবুলারি ডেভেলপ করেন। আপনি প্রথম 5টা বই ভাগ করেন, যে প্রথম 5টা বই 1 থেকে 5 আমি হচ্ছে এখানে প্যাসেজ গুলা এমন ভাবে পড়বো যেন আমার ভোকাবুলারি ডেভেলপ করে, পেন্সিল দিয়ে দাগায় ভরে ফেলেন। ওয়ার্ড পড়েন, যে ওয়ার্ড মানে বুঝতে পারছেন না ডিকশনারি নিয়ে বসেন, মোবাইলে ডিকশনারি আছে, আবার ডিকশনারি দেখতে গিয়ে ফেসবুকে ঢুকে পড়েন না, ডিকশনারি দেখেন, ওয়ার্ডের মিনিংটা লেখেন। আমরা কিন্তু লিখলে মনে থাকে, মনে রাখবেন, ওই দেখলাম ভুলে যাব। যখন লিখবেন একটা ছোট্ট নোট খাতা নিয়ে বসেন, আমার সামনে একটা নোট খাতা আছে, আপনাদের কোয়েশ্চেনগুলো সব নোট করে রেখেছি আমি এখানে, এরকম একটা নোট খাতা নিয়ে বসেন। মনে রাখবেন ফর্মাল টেস্টের প্রিপারেশন ফর্মালি নিতে হবে। আইএলটিএস আপনি বিছানায় শুয়ে শুয়ে বই পড়বেন, ওরকম আইএলটিএস প্রিপারেশন নেওয়া যাবে না। ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ডোন্ট ইভেন থিঙ্ক। সো একটা নোট নেন যে আমি আগামী 1 ঘন্টা এই প্যাসেজটা পড়বো। একটা প্যাসেজ পড়েন, বোরডম কাজ করবে, ফ্রাস্ট্রেশন কাজ করবে, বিরক্ত কাজ করবে, অ্যাংজাইটি কাজ করবে, যেটা একটু আগে সানানু বললেন, এই ধরনের জিনিসপত্র কাজ করবে। ইভেন আমি পরীক্ষার সপ্তাহখানেক আগে বই ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, জাস্ট ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। এই বইটা ছুঁড়ে ফেলে দেওয়ার কারণ ছিল আমার হচ্ছে না, আমি প্রপারলি এক্সপেক্টেড মার্কস আসতেছে না, রিডিং এর 30-35 এর মধ্যে নাম্বার উপরেই উঠতেছে না, অ্যাংজাইটি কাজ করতেছে, বই ছুঁড়ে ফেলে দিলাম, 3 দিন বই ধরলাম না। তারপর গিয়ে আবার প্র্যাকটিস করলাম, এন্ড এট দ্য এন্ড অফ দ্য ডে এক্সামে গিয়ে 8.5 চলে আসলো। 8.5 এক্সাম হলে আমি পুরো রিল্যাক্স ছিলাম, কাম ছিলাম, ঠান্ডা ছিলাম, একদম চুপচাপ। আমার ভোকাবুলারি ডেভেলপ করার জন্য পড়ার কোনো বিকল্প নাই, সেটা যে কোনো পড়া হইতে পারে। সবচেয়ে ভালো ইফেক্টিভ পড়া হচ্ছে আইএলটিএস এর জন্য পড়ে আইএলটিএস এর ভোকাবুলারি ডেভেলপ করা। আপনার সময় বাঁচবে। আপনাকে আমি এখন বলতেই পারি আপনি গল্প পড়েন, উপন্যাস পড়েন, পড়তেই পারেন, পত্রিকা পড়েন, অনেকে বলে ডেইলি স্টার পড়ার জন্য পড়তে পারেন। তাতে যারা ইংরেজি জানে তাদের জন্য ডেইলি স্টার, ডেইলি স্টারটাকে ইংরেজি শেখাবে না, ইংরেজি শেখা লোকজনের জন্য পড়ার একটা কমফোর্ট জোন হচ্ছে ডেইলি স্টার। যারা ইংরেজি ভালো জানে তারা ডেইলি স্টার পড়তে পারে। আপনি আমি ডেইলি স্টার, যদি আমি ভালো ইংরেজি না জানি, ডেইলি স্টার পড়ে আমার কোনো লাভ হবে না, বরঞ্চ ফ্রাস্ট্রেশন কাজ করবে। আপনি পড়তে পারেন, ধরেন আপনি স্পোর্টস পছন্দ করেন, ডেইলি স্টারে স্পোর্টস এর পাতাটা পড়েন, আপনার পড়ার হ্যাবিট ডেভেলপ করবে। আমাদের ফোকাস কিন্তু রিডিং নিয়ে, আমরা ভোকাবুলারি কাজ করছি রিডিং নিয়ে। রিডিং ডেভেলপ করলে ভোকাবুলারি আসবে, আপনি যেটা মানে জানেন না মার্ক করেন, শব্দটা বোঝেন, এই শব্দে ব্যবহার করতে গেলে এটা জানেন, কাজ শেষ। 1 কাজে 3 কাজ হয়ে যাবে। আপনার রিডিং হয়ে যাবে, আপনার রাইটিং এর জন্য ভোকাব স্টক হয়ে যাবে, আপনার স্পিকিং এর জন্য ভোকাব স্টক হয়ে যাবে। সো আপনি যদি ধরেন একটা গল্পের বই, উপন্যাস পড়েন, যেমন একটা নন ফিকশন পড়েন, আমার এই বইটা হচ্ছে নেপালে বাঘ হত্যা, বাঘ পাচার, এগুলো নিয়ে একটা নন ফিকশন, একটা উপন্যাস না। সো আমি এটা পড়ছি কারণ আমার বাঘ সম্পর্কে খুব আগ্রহ আছে, আমি বাঘ সম্পর্কে পড়তে পছন্দ করি, জানতে পছন্দ করি। আপনি যদি গল্পের বই পড়তে পছন্দ করেন, দ্যাটস এ প্লাস পয়েন্ট, দ্যাট মিন্স আপনার পড়ার হ্যাবিট থাকবে। পড়ার হ্যাবিট ডেভেলপ করতে হবে আগে, একই সাথে তার পাশাপাশি আপনাকে অবশ্যই
শব্দগুলো যেগুলো আমি পড়ে যে শব্দগুলো বুঝতে পারছি না সেগুলো আমাকে দেখতে হবে। আপনি ছোট গল্প পড়তে পারেন, আপনি ছোট ছোট উপন্যাস, ছোট ছোট একটু কি বলে নোবেলা পড়তে পারেন, যেগুলো উপন্যাস না, উপন্যাস একটু ছোট নোবেলা বলে এগুলোকে। তারপর আপনি ধরেন ইংরেজি অন্য কিছু পড়তে পারেন। ইংরেজিতে পড়ার হ্যাবিট ডেভেলপ করতে হবে। সেটা আপনার যেই টপিকটা ভালো লাগে সেটা পড়তে পারেন। আবার আইএলটিএস এর যেটা আমি বললাম যে সবচেয়ে ভালো হচ্ছে আইএলটিএস এর প্যাসেজ গুলো পড়া। অনলাইনে প্রচুর রিসোর্সেস আছে। আপনি আইএলটিএস এর 1 থেকে 18 পর্যন্ত বই কিনে ফেললে ক্যামব্রিজের, ওখানে প্রচুর রিসোর্সেস আছে, সেগুলো পড়তে পারেন, সেখানে ওয়ার্ড মিনিং গুলো বের করে নিয়ে আসতে পারেন। একই সাথে আপনার আইএলটিএস এর কোশ্চেন ধরন দেখা হয়ে যাবে, রিডিং এর কোশ্চেন গুলো কেমন হয়ে যাবে। আপনি যখন প্যাসেজটা খুলবেন আগ্রহ নিয়ে পাশাপাশি প্যাসেজের কি টাইপের কোশ্চেন আছে সেগুলো দেখা হয়ে যাবে। একই সাথে অনেকগুলা ঢিল ছড়া, অনেকগুলা এক ঢিল অনেকগুলো পাখি মারা হয়ে যাবে। ওয়ার্ড বোঝা হবে, প্যাসেজ বোঝা হবে, ওয়ার্ড জানা হবে, ওয়ার্ডের ব্যবহার জানা হবে, প্যাসেজের থেকে কি ধরনের প্রশ্ন সেগুলো দেখা হবে। আগ্রহ নিয়ে আস্তে আস্তে আগে বাড়তে থাকলে দেখা যাবে যে 5টা বই পড়ার পরে আপনার মধ্যে কনফিডেন্স লেভেল ডেভেলপ করবো, হ্যাঁ আমি এখন এগুলো জানি, আমি অ্যাপ্রোচ করতে পারি। তখন 6 থেকে 10 পর্যন্ত আবার আপনি ভিন্নভাবে পড়া শুরু করলেন। আপনি এখন সরাসরি রিডিং মডিউলে চলে গেলেন, যে রিডিং মডিউল আমি কিভাবে প্র্যাকটিস করবো, অ্যাপ্রোচ করবো, করতে পারেন। ইটস আপ টু ইউ। চৈতি, হ্যাভ ইউ গট ইউর অ্যান্সার? র্যান্ডামলি কোথাও থেকে শব্দ, ওই একটা লিস্ট করে শব্দ দিল কেউ, আমি মুখস্থ করতেছি, দ্যাট ইজ আ ভেরি ব্যাড অ্যান্ড নট আ প্র্যাকটিক্যাল আইডিয়া। এটা কোনো প্র্যাকটিক্যাল আইডিয়া না। এটা যদি প্র্যাকটিক্যাল আইডিয়া হইতো তাহলে আমাদের দেশের স্টুডেন্টরা যারা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত ইংরেজি পড়ে একদম মানে ঝরঝরা করে ফেলতেছে, এদের 12 ক্লাস পাস করার পরে ইংরেজিতে কথা বলতে, লিখতে, বলতে কোনোভাবেই সমস্যা হইতো না। বাট হয় স্টিল, বিকজ দ্য প্রসেস ইজ ইনএফেক্টিভ। সো ইনএফেক্টিভ প্রসেস রিপিট করলে আবারও রেজাল্ট ইনএফেক্টিভই হবে। সো ডু সামথিং ইফেক্টিভ। প্যাসেজ গুলো পড়েন, বইটা কিনে ফেলেন, প্যাসেজ গুলো পড়েন, প্যাসেজের ওয়ার্ড গুলো দেখেন, যে ওয়ার্ড গুলো বুঝতে পারছেন আনলাইন করেন, পড়ে বোঝার চেষ্টা করেন, ওয়ার্ডের মিনিং দেখেন, ইংলিশ টু ইংলিশ, ইংলিশ মিনিংটা কি সেটা দেখেন, সেটার কিভাবে ব্যবহার হচ্ছে, সেটাতে সেন্টেন্স কিভাবে বানানো যায় দেখেন। এমন না যে রিডিং ওয়ার্ডে, রিডিং প্যাসেজের জন্য যে শব্দগুলো আছে সেগুলো সেখানেই লাগবে, আপনি মুখে কথা বলার ক্ষেত্রে সেগুলো ইউজ করতে পারেন। রাইট? ওকে, এবার আসি, আচ্ছা চৈতির কোনো প্রশ্ন আছে কিনা এই ব্যাপারে? না তাহলে আমি ভাইয়া হচ্ছে বুঝতে পরে, পেরেছি। না না ওকে তাহলে বুঝতে আমি পেরেছি। পরেরটা চলে যাচ্ছি। অনেক সম্ভবত অনেক অনেক মেবি প্রশ্ন করেছিলেন পিসি বেসড আইএলটিএস প্রোজ এন্ড কনস। আচ্ছা প্রথমেই বলে নেই, প্রোজ এন্ড কনস ব্যাপারটা পুরোপুরি ব্যক্তির আপেক্ষিক ব্যাপার। আমি পার্সোনালি কম্পিউটার বেসড টেস্ট পছন্দ করি না, আমার ভালো লাগে না। আমি সেই মান্দাতার আমলের টেক্সট, মানে বুঝতেই পারছেন, এই কি বলে জানো, এই পিডিএফ এর যুগে, এই কিন্ডেলের যুগে আমি হার্ড কপি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। দো আই হ্যাভ এ স্মার্টফোন, আমার ল্যাপটপ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, সেখানে আমি হার্ড কপি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমি কাইন্ড অফ ভিন্টেজ জিনিস পছন্দ করি, আমার ভিন্টেজ প্রসেস গুলো পছন্দ। পার্সোনালি আমার কাছে পিসি বেস টেস্ট পছন্দ না, আমি পছন্দ করি আমার ব্যক্তিগত, আমার নিজের জন্য। এখন যদি প্রোজ এন্ড কনস বলতে চান, আমি প্রোজ এন্ড কনস বলবো যে আমরা সাধারণত যখন পড়াশোনা করি, মনে রাখবেন আমাদের ব্রেইনটা এক ধরনের পেট। আপনাদের মুভি, আপনারা যদি সবাই 3 ইডিয়টস দেখে থাকেন, সেখানে একটা কথা বলেছিল যে হার্ট কে হচ্ছে কন্ট্রোল করা, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, রাইট? অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না। এই ব্যাপারটা হচ্ছে এইখানে, আপনি ব্রেইনকে যেভাবে যা কমান্ড দিবেন, ব্রেইনকে যেভাবে যা বোঝাবেন, সেইটা ব্রেইন সেভাবে একসেপ্ট করবে। একটা মজার তথ্য দিই, ধরেন আপনার প্রচন্ড খিদা লেগেছে, আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিল যে পেটে খাবার নাই, খিদা লেগেছে। ওই মুহূর্তে আপনি যদি কিছু চিউ করেন, ধরেন চুইং গাম বা চকলেট মুখে দিলেন, খেলেন, আপনার মুখ নড়লো, চোয়ার নড়লো, খাবার ক্র্যাশ হলো, এখান থেকে কিছু নামলো, আপনার ব্রেনে মেসেজ যাবে যে আপনার ক্ষুধা লেগেছিল, আপনি খাবার খেয়েছেন। এবং এই মেসেজটা যাওয়ার ফলে কিছুক্ষণ আপনি ক্ষুধা বোধ আপনার মধ্যে কাজ করবে না। ব্রেন কিন্তু বোকা হয়ে গেল, আপনি কিন্তু খাননি। আপনি হয়তো চুইং গাম কিছুক্ষণ চাবিয়েছেন, অথবা চকলেটটা কিছুক্ষণ চাবিয়ে অল্প একটু চকলেট খেয়েছেন, বাট ব্রেন ওটাকে মেসেজ হিসেবে নিয়ে আপনাকে, ওই যে আমাদের নার্ভের মধ্যে যে সিগন্যালটা গিয়েছে, ক্ষুধার সিগন্যাল, সবকিছুতে নার্ভাস সিস্টেমের মাধ্যমে যায়। আমার এখানে যে আমি চিমটি দিচ্ছি, এইটা এখানে সিগন্যালটা এখানে গেল, তারপর আমি পেইনটা ফিল করলাম। অন্ধকারে মশা যেখানে বসছে, চোখ বন্ধ করে আমরা সেখানেই বাড়ি মারতে পারি, কারণ কি, থাপ্পড়টা সেখানেই মারি। কখনো এমন হবে না মশা এখানে বসছে আপনি এখানে থাপ্পড় দিচ্ছেন, কেন? বিকজ নার্ভ গিভস দ্য সিগন্যাল কোথায় বসছে। সো আপনি আপনার ব্রেনকে যেভাবে ট্রেন করবেন, ব্রেন সেভাবেই কাজ করবে। সো পিসি বেসড আইএলটিএস এর ক্ষেত্রে প্রোজ এন্ড কনস এর ব্যাপারে আমি কোনো সরাসরি কোনো উত্তর দিব না, বিকজ এটা পার্সিয়াল বা বায়াসড হয়ে যাবে। এটা ডিপেন্ড করে আমার উপরে, আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করছি আইএলটিএস এর এক্সামটা অনলাইনে দেওয়ার জন্য। অনেক সময় এরকম হতে পারে যে, একটা যেটা আমার কাছে মনে হয় যে অনেক ধরনের কানেকশন ঝামেলা করতে পারে।
কানেকশন ঝামেলা করতে পারে, পাওয়ার ফেইলিয়ার হতে পারে, বড় ধরনের সমস্যা হইতে পারে, তাই না? পরীক্ষার মাঝখানে ঝামেলা হতে পারে, অনেক কিছু হতে পারে। সেই ধরনের সমস্যা হলে কিন্তু আপনার এক্সামের যে ফ্লো, সেই ফ্লোটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আবার গতকালকে আমার একজন সাথে কথা হচ্ছিল, তার কথা আমি বলতে পারি। তিনি বলছিলেন তিনি হচ্ছে কম্পিউটার বেসড টেস্টের ক্ষেত্রে কম্পিউটারে সরাসরি মুখোমুখি না দিয়ে কম্পিউটারে স্পিকিং টেস্ট দিতে বেশি উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটা আবার তার পক্ষে প্রোজ হয়ে গেছে, তার ক্ষেত্রে হয়েছে। আমার ক্ষেত্রে আমি কম্পিউটারে বসে আমার 1 to 1 কথা বলার ক্ষেত্রে আমি কমফোর্টেবল, বাট আমার সামনে বসে কথা বলতে বেশি ভালো লাগে, আমি ওটা বেশি কমফোর্টেবল। তার মানে আমার জন্য এটা কমস। এখন আপনার কাছে কোনটা প্রোস কোনটা কনস, এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করবে। সাধারণত আইএলটিএস পেপার টেস্টের ক্ষেত্রে আমাদের হাতে লিখতে হয়, কম্পিউটার টেস্টের ক্ষেত্রে আবার পুরো কাজটা কম্পিউটারে করতে হয়, লিখতে হয়, টাইপিং করতে হয়। এই ক্ষেত্রে আমাদের যার যা স্পিড, আমাদের টাইপিং স্পিড খুব ভালো হয়। আপনি যদি খুব ভালো টাইপ করতে পারেন, রাইটিং টেস্টে ভালো করবেন, অটোমেটিক সময়ের মধ্যে লিখতে পারবেন। আপনার টাইপিং স্পিড যদি খুব ভালো না হয়, টিক 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 করে এক আঙ্গুল দিয়ে করতে হয়, দেন ডেফিনেটলি আইএলটিএস টেস্ট বেসড অন পিসি ইজ নট ফর ইউ। সো আইএলটিএস এর পেপার বেসড টেস্ট বা কম্পিউটার বেসড টেস্ট যেটারই হোক, প্রোস এন্ড কনস সম্পূর্ণ ব্যক্তির উপর নির্ভর করে। এইটা নিয়ে আমার কিছু বলার নাই, আমি কোনো কিছু বলবো না, বিকজ আমার কাছে ব্যক্তিগত অপিনিয়ন বলে দিয়েছি আমি, যে আমি ব্যক্তিগতভাবে পেপার টেস্ট বেসড টেস্টটা পছন্দ করি। সো আমার কাছে ওইটাই বেশি ভালো লাগে। আপনার কাছে কম্পিউটার বেস যদি ভালো হয় মনে করতে বা দিতে পারেন। অনেক অনেক কথা বলবে, শুনবেন না। আইএলটিএস পরীক্ষায় ভালো করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে মানুষের পরামর্শ না নেওয়া। আমি 1 মাস 15 দিন প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়েছি, আই গট অ্যান 8। ট্রাস্ট মি, আই ডিডন্ট টেক আ সিঙ্গেল সাজেশন ফ্রম এনিওয়ান, নট আ সিঙ্গেল সাজেশন। আমি আরো 2-3 বছর আগে পরীক্ষা দিয়েছি, 2020 তে, যে বছর করোনা হয় সে বছর, করোনা ঠিক আগে আগে। সো আপনার আইএলটিএস এর অ্যাপ্রোচ একান্তই আপনার উপরে। আপনি কিভাবে করবেন, কি করবেন, কোন জায়গায় করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য আপনি যেটা করতে পারেন সেটা হতে পারে আপনি একজন ভালো দক্ষ টিচারের সাথে, ইনস্ট্রাক্টরের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার আইএলটিএস এর যদি ধরেন ভালো কিছু করতে চান, যে হ্যাঁ আমার আইএলটিএস এর মধ্যে এখন আমি প্রিপারেশন নিচ্ছি বাট আমার মধ্যে দুর্বলতা কাজ করছে, আপনি একজন ভালো ইনস্ট্রাক্টরের সাথে কথা বলতে পারেন, যিনি আপনাকে খুব সহজ ভাষায় জিনিসগুলো বুঝিয়ে দিতে পারবেন, আপনাকে সাহায্য করতে পারবেন। আমাদের দেশের বেশিরভাগ ইনস্ট্রাক্টরই তারা কোনো এক অজ্ঞাত কারণে খুব কঠিন কঠিন ইংরেজি ব্যবহার করতে পছন্দ করে, বাংলা বললে কেমন করে যেন বাংলা বলে, এবং খুব পেঁচিয়ে পেঁচিয়ে বিষয়গুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে দেখানোর চেষ্টা করে, বলার চেষ্টা করে। দ্যাট মিনস আমাদের স্কুল কলেজে যেমন ম্যাথ এবং ইংলিশ টিচাররা টপিক গুলোকে কঠিনভাবে দেখাতো আমাদের সামনে, সেই জিনিসগুলো আমরা ওখানে দেখতাম। এভাবে আসলে হয় না। আপনার ব্যাপারগুলো আপনাকে দেখতে হবে, যেখানে প্রবলেম সেগুলো নিয়ে ভালো ইনস্ট্রাক্টরের সাথে কথা বলতে হবে। আপনি কথা বলতে পারেন, তার সাথে দেখা করতে পারেন, মিট করতে পারেন, সেখান থেকে সাজেশন নিতে পারেন। বাট ওই অনলাইনে প্রচুর সাজেশন দেওয়ার লোক বসে থাকে। আইএলটিএস 7 পেয়ে সাজেশন দেয় কিভাবে 8 পাইতে হবে, 7.5 পেয়ে বলে কিভাবে 8.5 পাইতে হবে, সাজেশন দিচ্ছি। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, অ্যাট লিস্ট ফর মি। ওকে, এবার আসি হচ্ছে আমি সানানুর কথায়। সে বলেছে ওনার প্রশ্ন ছিল রিডিং মডিউলে কিভাবে একটা প্যাসেজ আমি পড়বো এবং অ্যাংজাইটি দূর করব। সানানু, আপনি যেটা বলেছেন যে প্যাসেজ থরলি পড়তে গেলে ঝামেলা হয়, আপনাকে প্যাসেজ থরলি পড়তে হবে কেন? আইএলটিএস যে রিডিং মডিউল, দ্যাট ডাজন্ট ডিমান্ড টু রিড আ প্যাসেজ থরলি। আইএলটিএস অনেক ক্ষেত্রে এমন হয় একটা প্যাসেজের অর্ধেকের বেশি পড়াই লাগে না, শেষের দিকে অনেক কিছু পড়াই লাগে না। এরকম অনেক সময় হয়, 10টা প্রশ্ন আছে, প্যাসেজে 3/4 এর মধ্যে 10টা প্রশ্নের উত্তর বের হয়ে গেছে, পরে 1/4 পড়াও লাগে না, এরকমও আছে। থরলি পড়তে হবে না। আইএলটিএস এর রিডিং এর আপনি ধরেন সব প্রিপারেশন নিয়ে আসছেন, এখন আপনি জানেন আপনার ইংরেজি ভালো, ভোকাবুলারি ভালো, আপনি ইংরেজি পড়ে বুঝতে পারেন, সবকিছু শেষ। দ্যাট মিনস আপনার প্রি আইএলটিএস এর যে প্রিপারেশন নেওয়া সেটা কাজ শেষ। এখন আপনি রিডিং মডিউল প্র্যাকটিস করবেন সরাসরি কার্যকরভাবে পরীক্ষার মতো করে। দ্যাট মিনস আপনি মোবাইলে স্টপ অন করবেন 1 ঘন্টা, প্রশ্ন অ্যান্সার করা শুরু করবেন। যদি এরকম বিষয় থাকে যে আমি প্রশ্ন অ্যান্সার শুরু করব, এই ক্ষেত্রে যারা বেসিক লেভেল পার করে আসছে, এখন সরাসরি রিডিং লেভেলে আসছে, তাদের ভোকাবুলারি ভালো, তারা গ্রামার ভালো, ইংরেজি ভালো বোঝে, তারা এখন কি করবে বা রিডিং ক্ষেত্রে কি করবে? সাধারণত ব্যাকগ্রাউন্ড কি ইংলিশ না বাংলা? আপনার ব্যাকগ্রাউন্ডের দিকটা আমাকে বলবেন। বাংলা মিডিয়াম। ওকে, কোথায় পড়াশোনা করেছেন? বুয়েটে। ওকে, বুয়েটে। সো আমার এটা এটা না বুঝতে পারা কোনো কারণ নাই যে আপনার ইংরেজির বেসিক যথেষ্ট ভালো, বিকজ বুয়েটে পড়াশোনা করতে গেলে আপনাকে যথেষ্ট পরিমাণে ভালো ইংরেজি জানতে হয়েছে। বুয়েটের আপনার সিলেবাসে যে বইগুলো ছিল সেগুলো পড়ার জন্য, সেগুলো প্রেজেন্ট করার জন্য, প্রেজেন্টেশন তৈরি করার জন্য, সেমিনার অ্যাটেন্ড করার জন্য, রাইট? আমি যদি ভুল না করে থাকি। হ্যাঁ, মোটামুটি, মানে এত বেশিও না আসলে। আচ্ছা, ওকে। সো মোটামুটি একটা লেভেল আছে।
এখন মোটামুটি লেভেল থেকে আমি ভালো লেভেলে যাব কিভাবে? ওই যে আমি চৈতির উত্তরে যে কথাগুলো বলেছিলাম প্রথমত সেগুলো আমাকে ফলো করতে হবে। এখন আসি আপনার উত্তরে। রিডিং মডিউল অ্যান্সার করার জন্য কখনোই আমাদের পুরো প্যাসেজ একবারে পড়তে হয় না। রিডিং মডিউল অ্যান্সার করার টেকনিকটা হচ্ছে আপনাকে একটা প্রশ্ন পড়তে হবে, আপনাকে প্রশ্নগুলো পড়তে হবে আগে। ফর এক্সাম্পল আমি 5টা প্রশ্ন আছে, ধরেন এই প্যাসেজ থেকে পাঁচটা মাল্টিপল চয়েস আছে, 5টা মাল্টিপল চয়েস আমি পড়ে নিব। 5টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করব, নট দ্য অপশনস, মাইন্ড ইট। 5টা মাল্টিপল চয়েসে 5টা কোয়েশ্চেনে 5টা ইনফরমেশন চাওয়া হবে। এইটা আমার জন্য ব্রেনে প্রসেস করা সহজ, নাকি 5টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে 5টার 4টা করে অপশনে 20টা অপশন, এই 20টা অপশন প্রসেস করা সহজ? কোনটা সহজ? ডেফিনেটলি 5টা কোয়েশ্চেনের 5টা ইনফরমেশন সহজ। আমি যেটা করব, প্রথম কোয়েশ্চেনটার ইনফরমেশনটা কিওয়ার্ড গুলো কি কি চেয়েছে, দ্যাট মিন্স কি কি চেয়েছে আমাদের, যে কিওয়ার্ড গুলো আমি দাগাবো, আন্ডারলাইন করব এবং প্যাসেজে চলে আসব। প্যাসেজে শুরু থেকে পড়া শুরু করব যে এই যে কিওয়ার্ড গুলো আমি দাগালাম, এই রিলেটেড ইনফরমেশন প্যাসেজের কোথায় আছে। সাধারণত প্রথম কোয়েশ্চেনের অ্যান্সারটা প্যাসেজের ফার্স্ট প্যারাগ্রাফের শুরুর দিকে অথবা মাঝামাঝি বা শেষের দিকে থাকে, পরের দিকে সাধারণত যায় না। সো ওটুকু পড়লেই আমার ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার চলে আসতেছে, আমি পেয়ে গেলাম। ট্রু ফলস এর ক্ষেত্রেও তাই, আমার মাল্টিপল চয়েসের ক্ষেত্রেও তাই, ক্লোজ টেস্টের ক্ষেত্রেও তাই। আমি যদি এখন হেডলাইন নিয়ে কথা বলি তাই, আমি যদি কি বলে টাইটেল ম্যাচিং এর কথা বলি সেটাও তাই, একই প্রসেস। সো একটা একটা করে কোয়েশ্চেন পড়বো, সলভ করব, এবং প্রতিটা কোয়েশ্চেনের পিছনে আমি 1 থেকে 1 মিনিট 20 সেকেন্ডের বেশি সময় দিব না। সো আমি যদি এভাবে করে ধাপে ধাপে আসতে পারি, তাহলে উইদিন 1 আওয়ার আই ক্যান ফিনিশ অ্যান্সারিং 40 কোয়েশ্চেন্স। আদারওয়াইজ সম্ভব হবে না। আমি কখনোই একসাথে পুরো প্যাসেজ পড়তে পারবো না, পুরো প্যাসেজ পড়ে অ্যান্সার করতে পারবো না। আমাকে কোয়েশ্চেন পড়ে প্যাসেজ যাইতে হবে, কোয়েশ্চেন এবং প্যাসেজ একসাথে পড়ে পড়ে অ্যান্সার করে ধাপে 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 নামতে হবে। স্যার কি উত্তরটা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। Okay, all right. Does anybody have any more questions regarding anything? না থাকে, we should call it a day. আজকের মতো আমাদের সেমিনার বা ওয়ার্কশপ আমরা যাই বলি, আমাদের শেষ করা দরকার। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সেমিনারে অংশ নেওয়ার জন্য। আমি কথা বলছিলাম জিইজি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট থেকে। আমাদের গ্লোবাল এডু গাইড নামে আরেকটা এজেন্সি আছে। আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন দেশে, বিভিন্ন ভাবে বলতে হচ্ছে কার্যকর উপায়ে বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, কানাডা, ইউকে, ইউএসএ এবং ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে আমরা স্টুডেন্টদেরকে পড়তে যেতে হেল্প করে থাকি আমাদের এজেন্সির থ্রুতে, এবং আমাদের গ্লোবাল এডু গাইড এর মাধ্যমে আমরা এই সেবাগুলো দিয়ে থাকি। আমাদের কি বল জি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আছে, সেই ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের আওতায় আমরা ইংরেজি ভাষার বিভিন্ন রকমের কোর্স করিয়ে থাকি। যাদের ইংরেজি ভাষার যে ধরনের কোর্স প্রয়োজন হয়, কারো গ্রামার কোর্স প্রয়োজন হয়, কারো গ্রামার ভোকাবুলারি এবং এন্টায়ারলি ইংলিশের বেসিক ডেভেলপ করার প্রয়োজন হয়, কারো আইএলটিএস এর পরীক্ষায় বসবে তার একটু আইএলটিএস এর সাজেশন তো না, কিছু ঝালাই করে নেওয়ার দরকার হয়, তার জন্য কোর্স আছে। আইএলটিএস যিনি দিতে চান তার সম্বন্ধে কোনো ধারণা নাই, তার জন্য প্রি আইএলটিএস এর কোর্স আছে। তো আমাদের জি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা এই ধরনের সব ধরনের সেবা দিয়ে থাকি, ভাষাগত যত ধরনের সেবা দিয়ে থাকে। তো আপনারা যেহেতু আমাদের সাথে সেমিনারে জয়েন করেছেন, আপনাদের যারা আজকে সেমিনারে ছিলেন, তারা যদি আমাদের কাছ থেকে কোনো ধরনের সেবা নিতে চান, কোনো ধরনের কোর্স, কোনো ধরনের সাজেশন, কোনো ধরনের হেল্প, কোনো ধরনের কাউন্সিলিং, সেক্ষেত্রে যে সমস্ত জায়গায় যে ধরনের ফি আছে, আপনারা যারা এই সেমিনারে জয়েন করেছেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে 30% একটা ডিসকাউন্টের অফার থাকবে। সেবার উপর ডিপেন্ড করে, কোর্সের সংখ্যা বাড়লে বা আপনার যদি সেবার সংখ্যা বেড়ে যায়, সেক্ষেত্রে হয়তো আমরা আরো কিছু কনসিডার করতে পারবো। তো কেউ যদি আপনাদের মধ্যে যারা অ্যাসপায়ারিং, যারা বিদেশে পড়তে যেতে চান, তারা ফ্রি কাউন্সিলিং এর জন্য আসতে পারেন আমাদের সাথে দেখা করতে। আমাদের অ্যাড্রেস, আমাদের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সবকিছু আমাদের পোস্টে দেওয়া আছে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জিজি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের এই IELTS টিপস এন্ড ট্রিক্স সেমিনারে থাকার জন্য। আমাদের এর পরবর্তীতে আমরা মডিউল বেসড বেশ কিছু সেমিনারের আয়োজন করব নেক্সট উইক থেকে। আশা করছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সেই সেমিনারগুলোতে জয়েন করবেন, এবং সবার জন্য সুস্থতা এবং শুভকামনা। ভালো থাকবেন। আমি আজিমুর রশিদ কোনো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।